আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। সবাইকে নগ্নবীজি এবং আবৃতবীজির লেকচার নাম্বার 6-এ স্বাগতম। আমরা এই চ্যাপ্টারের একেবারে লাস্টের দিকে চলে আসছি। সো তোমরা একটু মনোযোগ দিবা। এখন যা পড়াবো সেগুলো কিন্তু সৃজনশীলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ক্লাসগুলা তোমাকে মনোযোগ দিয়ে করতে হবে। কী জন্য? কারণ এই টপিকগুলো যেগুলো পড়াচ্ছি, গত ক্লাসেও যেগুলো পড়াইছি, এগুলা সৃজনশীলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকেও যেগুলো পড়াবো সেগুলোও কিন্তু সৃজনশীলের জন্য মারাত্মক ইম্পর্টেন্ট। এই জায়গাগুলো থেকেই কিন্তু আজকে যা যা পড়াবো, এই জায়গাগুলো থেকেই কিন্তু আজকে এবং কালকে যা যা পড়াইছি, এই জায়গাগুলো থেকে কিন্তু গ ঘতে কোয়েশ্চেন আসে। সো গ ঘ নগ্নবীজি বা পৃথিবী চ্যাপ্টারে গ ঘ যদি কোয়েশ্চেন করতে আনসার করতে চাও, গত ক্লাসে যা পড়াইছি এবং আজকের ক্লাসটা আরও বেশি গুরুত্বপূর্ণ, যা পড়াবো সবগুলো কিন্তু গ ঘ এগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো আজকের ক্লাসটা মিস যাওয়া যাবে না। তোমরা একটু তোমাদের যারা যারা আছে তাদেরকে একটু একটু জয়েন হয়ে যেতে বলো। যারা যারা ফ্রেন্ডরা আছে কোর্সটা করতেছে তাদেরকে আস্তে আস্তে একটু জয়েন হয়ে যেতে বলো। এবং আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ জিনিস পড়াবো। তোমরা একটু আস্তে আস্তে জয়েন হও এবং আমাকে কমেন্টে জানাও যে ভাইয়ার কথা শোনা যাচ্ছে কিনা আর লাইফটা ক্লিয়ার কিনা। এই দুইটা জিনিস আমাকে একটু কমেন্টে জানাও যে আমার সাউন্ডটা ক্লিয়ার কিনা এবং লাইফটা ক্লিয়ার কিনা। এই দুইটা জিনিস আমাকে জানাও। আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি খুব তাড়াতাড়ি। ওকে দেখো আজকে আমরা যেটা পড়াচ্ছি এখন সেটা হচ্ছে মালভেসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য। তোমরা জানো গত ক্লাসে ভাইয়া পোয়েসি গোত্রের যে শনাক্তকারী বৈশিষ্ট্য সেগুলো পড়াইছি এবং পোয়েসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য পরীক্ষায় আসে। আজকে আমরা দেখব মালভেসি বা দ্বিবীজপত্রী উদ্ভিদের শনাক্তকারী বৈশিষ্ট্য, এগুলো কিন্তু পরীক্ষায় আসবে। প্রথম পয়েন্টটা দেখো, এখানে কি বলছে যে মালভেসি গোত্রের যে উদ্ভিদগুলো থাকে, যেমন জবা। জবা একটা মালভেসি গোত্রের উদ্ভিদ। এই মালভেসি গোত্রের উদ্ভিদের যে কাণ্ডগুলা, কচি কাণ্ড মানে কি নতুন কাণ্ড, যে কাণ্ডগুলো নতুন তৈরি হয়েছে, ওই কচি কাণ্ডগুলো রোমস টাইপসের হয়। অনেকটা কচি কাণ্ড থেকে এভাবে কি বাইর হয়, রোম বাইর হয়। রোম কাণ্ড থেকে কি বাইর হয়, রোম বাইর হয়। কচি কাণ্ড অনেকটা কি রোমস টাইপসের হয়, রোমস। সো মনে হয় এই কচি কাণ্ডতে কি থেকে অনেকগুলো রোম থাকে এবং রোম বের হয়, ঠিক আছে, রোমস টাইপসের। এবং দেখো এটা মিউসিলাস পূর্ণ। মনে রাখবা মিউসিলাস শব্দটা যেখানে পাবা সেটা মানে বোঝাতে যাচ্ছে পিচ্ছিলকারী পদার্থ। মিউসিলাস মানে কি? এই মিউসিলাস মানে হচ্ছে পিচ্ছিলকারী পদার্থ। যেমন তোমরা এই নামটা শুনছো, মিউসিন, মিউকাস। এই যে মিউসিন বলো বা মিউকাস বলো বা মিউসিলাস বলো, এগুলো মানে হচ্ছে পিচ্ছিলকারী পদার্থ। এগুলো থাকার কারণে উদ্ভিদের যে কাণ্ডটা পিচ্ছিল টাইপসের হয়। সো মিউসিলাস পূর্ণ মানে হচ্ছে এদের কাণ্ডতে মিউসিলাস থাকা মানে হচ্ছে ওদের কাণ্ডটা একটু কি হয়, পিচ্ছিল হয়। এটা বুঝাতে যাচ্ছে। তারপর দেখো এখানে বসে পাতায় মুক্ত পার্শ্বীয় উপপত্র বিদ্যমান। এটা মানে আমি একটু বুঝাচ্ছি। এই যে পাতা যেটা আছে, পাতাতে মুক্ত পার্শ্বীয় উপপত্র বিদ্যমান, এটা আমি বুঝাচ্ছি তোমাদেরকে। যেমন আমি তোমাদেরকে একটু বুঝাচ্ছি, দেখো আমি তোমাদেরকে বুঝাচ্ছি। যেমন ধরে নাও এটা হচ্ছে পাতা। আমি এখানে একটা পাতা এঁকে দেখাই তোমাদেরকে। ধরে নাও এটা হচ্ছে পাতা, এটা হচ্ছে পাতা, ওকে। এটা হচ্ছে পাতা। এখন পাতা থাকবে কোথায় বলো তো? পাতা থাকবে কাণ্ডে। তাহলে এই জিনিসটা হচ্ছে কাণ্ড। এটা হচ্ছে কি কাণ্ড। এই যে কাণ্ডতে কি আছে, পাতা আছে। এখন এই পাতার একেবারে কাণ্ডের সাথে লাগানো, মানে গোড়ার দিকে পাতার, এই পাতার একেবারে এই যে কাণ্ডের সাথে লাগানো অংশে
এরকম পাতার মতো ছোট ছোট অংশ দেখা যায়। দেখো এই পাশে পাতার মতো ছোট ছোট একটা অংশ, এই পাশে পাতার মতো একটা ছোট অংশ। তাহলে দেখো এগুলো কিন্তু দেখতে কিন্তু পাতার মতো, তবে পাতার চেয়ে ছোট। যেহেতু পাতার চেয়ে ছোট তাই এগুলোকে বলা হয় উপপত্র। তাহলে এটার নাম কি? এগুলোর নাম হচ্ছে কি? এই যে এটা হচ্ছে উপপত্র। যেহেতু পাতার চেয়ে ছোট, যেমন আমরা বলি পৃথিবী হচ্ছে গ্রহ, চাঁদ হচ্ছে উপগ্রহ, তাহলে নিশ্চয়ই চাঁদ পৃথিবীর চেয়ে ছোট, উপগ্রহ গ্রহের চেয়ে ছোট। দ্যাট মিনস এই পত্র চেয়েও এই উপপত্রগুলো ছোট, তাই নাম দেওয়া হয়েছে উপপত্র। এদিকে এখন দেখো পার্শ্বীয় কেন বলছে? দেখো পার্শ্বীয় এই জন্য বলছে কারণ এই যে এখানে দুইটা যে উপপত্র আছে এগুলো কিন্তু দুই পাশে থাকে। খেয়াল করবা, এই যে এটা হচ্ছে তোমার পাতার বোটা, এটা হচ্ছে পাতার বোটা, এই পাতার বোটার এই পাশে একটা উপপত্র, এই পাশে আরেকটা উপপত্র। তাহলে উপপত্র কোথায় কিভাবে থাকে? পাশাপাশি, তাই কি বলা হচ্ছে? পার্শ্বীয় বলা হচ্ছে। এখন দেখো মুক্ত কেন বলছে? খেয়াল করবা, মুক্ত আমরা তখনই বলি যদি যুক্ত না থাকে। খেয়াল করবা এই উপপত্র আর এই উপপত্র, এই যে দুইটা উপপত্র পরস্পর কিন্তু ডাইরেক্টলি কানেক্টেড না, তারা এই মাঝখানে একটা পত্র বোটা আছে, এই দেখো এই যে একটা পত্র বোটা আছে, এই পত্র বোটা দ্বারা কানেক্টেড। তারা কিন্তু এই উপপত্র আর এই উপপত্র কিন্তু ডাইরেক্টলি কানেক্টেড না, মাঝখানে একটা এরকম পাতার বোটা আছে, এই যে পাতার বোটা, এই পাতার বোটা থাকার কারণে এই দুইটা কিন্তু পরস্পর থেকে মুক্ত, যুক্ত না। খেয়াল করবা, এটা আর এটা কিন্তু যুক্ত বলতে পারো না। কেন বলো তো? কারণ হচ্ছে এদিক দিয়ে মাঝখানে একটা পাতার বোটা আছে, এটা হচ্ছে পাতার বোটা। তো এই উপপত্র দোনোটা কিন্তু পরস্পরের সাথে যুক্ত না, যুক্ত না হলে কি বলবো? মুক্ত। তাই এটাকে বলা হয় মুক্ত পার্শ্বীয় উপপত্র। আশা করি বুঝতে পারছো। মুক্ত পার্শ্বীয় উপপত্র কি? উপপত্র হচ্ছে পাতার চেয়ে ছোট অংশগুলো, দুই পাশে আছে বিদায় পার্শ্বীয়। আর মুক্ত মানে এরা পরস্পর কিন্তু যুক্ত না, মাঝখানে একটা পাতার বোটা আছে। তোমরা একটু কমেন্টে জানাও এটা এই মুক্ত পাতায় মুক্ত পার্শ্বীয় উপপত্র বিদ্যমান, এই লাইনটা বুঝতে পারছো কিনা। তোমরা একটু কমেন্টে জানাও পাতায় মুক্ত পার্শ্বীয় উপপত্র বিদ্যমান, এই লাইনটা বুঝতে পারছো কিনা। ওকে, এইবার দেখো ফল। গত ক্লাসগুলোতে আমি ফল পড়েছিলাম। এদের ফল হয় ক্যাপসিউল হতে পারে। ক্যাপসিউল মানে পড়েছিলাম না? ক্যাপসিউল মানে কি ছিল? যেটাকে চাপ দিয়ে, ফলটাকে চাপ দিলে দুইটা কপাটে বিদীর্ণ হয়, যেমন শিম, মটরশুঁটি। এভাবে চাপ দিলে শিম দুইটা পার্টে বিভক্ত হয়, মটরশুঁটি দুইটা পার্টে বিভক্ত হয়। এদের ফল আবার বেরিও হতে পারে। বেরি মানে কি? রসালো ফল, যেটা আমরা বলছিলাম যে রসালো ফল বেরি, যেটার অনেকগুলা বীজ থাকে, ঠিক আছে। তারপর বলছিলাম এদের ফল সাইজোকার্প হতে পারে। সাইজোকার্প ভাইয়া পড়াইছিলাম। তাহলে আমরা যে ফল টপিকটা পড়াইছিলাম ওই ফল টপিকে তোমরা এগুলো সম্বন্ধে জানতে পারছিলে, ক্যাপসিউল, বেরি, সাইজোকার্প। তাহলে এদের ফল কিন্তু হয় ক্যাপসিউল হতে পারে, হয় বেরি হতে পারে, হয় সাইজোকার্প হতে পারে। কিন্তু তুমি যদি পোয়েসি গদ্যতে দেখো, পোয়েসি গদ্যতে ফল কিন্তু কি ছিল? ক্যারিওপসিস। মনে আছে? গত ক্লাসে পড়েছিলাম পোয়েসি গদ্যতে ফল ছিল ক্যারিওপসিস, কিন্তু এখানে ফল হয় ক্যাপসুল, বেরি না সাইজোকার্প। তাহলে তুমি সবসময় পোয়েসির সাথে মালগিসের কি করতে পারো? তুলনা করতে পারো এবং পার্থক্য দেখতে পাবা, কারণ পোয়েসি একবীজপত্রী, মালবিসি দ্বিবীজপত্রী, সো পার্থক্য তো দেখা যাবে। এদের ফল হচ্ছে এটা, আর পোয়েসির ফল ছিল ক্যারিওপসিস। দেখো এদের অমরা বিন্যাস কিরকম, দেখো অক্ষীয় অমরা বিন্যাস। গত ক্লাসেই তো আমরা অমরা বিন্যাস পড়েছি। তোমরা দেখছিলা যে অমরা বিন্যাস এক ধরনের অমরা বিন্যাস ছিল যেটা হচ্ছে অক্ষীয়, যেখানে অমরাটা মধ্য অক্ষে থাকে বিধায় এটাকে আমরা বলছিলাম অক্ষীয়। তাহলে এই যে এটার মালবেসি গোত্রের যে অমরা বিন্যাস অক্ষীয়, কিন্তু তুমি যদি পোয়েসি গোত্র দেখো, পোয়েসি গোত্রের অমরা বিন্যাস কিন্তু অক্ষীয় না। পোয়েসি গোত্র অমরা বিন্যাস গত ক্লাসে পড়েছি, সেটা ছিল কি বলতো? সেটা কি ছিল? পোয়েসি গোত্র অমরা বিন্যাস কি ছিল? মূলীয় না? মূলীয় অমরা বিন্যাস ছিল। তাহলে পার্থক্য দেখো। তারপর দেখো এদের পুংকেশর অসংখ্য। পুংকেশর তো চিনো, গত ক্লাসগুলোতে পড়েছি। এবং পুংকেশরগুলো অনেকগুলো থাকে এবং একগুচ্ছ মানে একগুচ্ছ আকারে থাকে।
এবং পরাগধানী যেটা থাকে মনে রাখবা, পরাগধানী হচ্ছে বৃক্কাকার। মনে করে দেখো আমি যখন তোমাদেরকে পুংকেশর পড়াইছিলাম, পরাগধানী পড়াইছিলাম, তখন আমি পরাগধানী দুই রকম দেখাইছিলাম। একটা ছিল সর্বমুখ পরাগধানী, যেটা ছিল পোয়েসি গোত্রতে। পোয়েসি গোত্রতে ছিল পরাগধানীটা সর্বমুখ, আর এই যে মালবেসি গোত্রের পরাগধানীটা হচ্ছে কি বৃক্কাকার, মানে বৃক্কের মতো দেখতে, বৃক্কের মতো দেখতে। এটা মাথায় রাখবা, এটা মাথায় রাখবা, অবশ্যই এটা লাগবে। বৃক্কের মতো দেখতে, কিডনির মতো দেখতে, কিডনি। তারপর দেখো ফুল একক, পুষ্প একক। পুষ্প একটা একটা মূলত পুষ্প একটাই থাকে, একটা থাকে বলতে হচ্ছে একটা পুষ্পমঞ্জুরিতে একটা ফুল থাকে, এটা বুঝাতে যাচ্ছে। এবং উপবৃতি থাকে, এটা ইম্পর্টেন্ট। পোয়েসি গোত্রতে কিন্তু উপবৃতি পাবা না, কিন্তু মালবেসি গোত্রতে তুমি উপবৃতি পাবা। উপবৃতি হচ্ছে বৃত্তির আগের অংশ। উপবৃতি কি? বৃত্তির আগেরটাকে বলা হয় উপবৃতি। তারপর দেখো পুষ্পপত্র বিন্যাস, মানে পাপড়ির বিন্যাস ভাইয়া পড়াইছিলাম। এবং দেখো এদের পাপড়ির বিন্যাস হচ্ছে টুইস্টেড। মনে আছে তোমাদেরকে আমি টুইস্টেড পুষ্পপত্র বিন্যাস পড়াইছিলাম, সেখানে আমি জবার পাপড়ির কথা বলছিলাম। টুইস্টেড মানে পাকানো, জবার পাপড়ি হচ্ছে কি টুইস্টেড বা পাকানো। এগুলো ইনফরমেশনগুলো মাথায় রাখতে হবে, না হলে তুমি সামনে পুষ্প প্রতীক আঁকতে পারবে না, পুষ্প সংকেত আঁকতে পারবে না। এইগুলো কিন্তু জানতে হবে, যেমন অক্ষীয় অমরা বিন্যাস জানতে হবে, তারপর পরাগধানী বৃক্কাকার এটা জানতে হবে, তারপর উপবৃত্তি বিদ্যমান এটা জানতে হবে, পাপড়ি যে টুইস্টেড এটাও জানতে হবে, না হলে তুমি পুষ্প প্রতীক আঁকতে পারবে না। তারপর দেখো পুষ্পপত্র বিন্যাস মানে বৃত্তাংশ। বৃত্তাংশ হচ্ছে প্রান্তস্পর্শী। তোমাদেরকে আমি যখন পুষ্পপত্র বিন্যাস পড়াইছি তখন বলছিলাম জবার পাপড়ি টুইস্টেড, তারপর জবার বৃত্তি হচ্ছে কি প্রান্তস্পর্শী, মনে আছে? জবার বৃত্তি বলছিলাম প্রান্তস্পর্শী, জবার পাপড়ি বলছিলাম টুইস্টেড। তারপর আরেকটা ছিল মনে করে দেখো, এটা আমি লিখি নাই, আরেকটা ছিল মনে করে দেখো 9 নাম্বার, সেটা হচ্ছে জবার উপবৃত্তি মুক্ত পুষ্পপত্র বিন্যাস। জবার উপবৃত্তি মুক্ত পুষ্পপত্র বিন্যাস। জবার যে উপবৃত্তি আছে, উপবৃত্তিগুলা পুষ্পপত্র বিন্যাস যে টাইপ আছে সে টাইপের কোনটা? মুক্ত। তাহলে দেখো জবার উপবৃত্তি হচ্ছে মুক্ত পুষ্পপত্র বিন্যাস। তারপর জবার বৃত্তাংশ হচ্ছে প্রান্তস্পর্শী, জবার পাপড়ি হচ্ছে টুইস্টেড। এই ইনফরমেশনগুলো অবশ্যই জানতে হবে তোমাকে। এই ইনফরমেশনগুলো যদি তুমি জানতে পারো তাহলে কিন্তু তুমি পুষ্প প্রতীক, জবার যে পুষ্প প্রতীক আছে সেটা আঁকতে পারবা। দেখো জবার পুষ্প প্রতীক আঁকতে হলে কি কি জানতে হবে? দেখো জবার পুষ্প প্রতীক জানতে হলে এটা জানতে হবে, এই পয়েন্টটা মাথায় রাখতে হবে। জবার পুষ্প প্রতীক আঁকতে হলে এই পরাগধানী যে বৃক্কাকার, পুংকেশর যে অসংখ্য একগুচ্ছ, এগুলো মাথায় রাখতে হবে। জবার পুষ্প প্রতীক আঁকতে হলে উপবৃত্তি যে আছে এটা জানতে হবে, তারপর পাপড়ি যে টুইস্টেড এটা জানতে হবে, বৃত্তাংশ যে প্রান্তস্পর্শী এটা জানতে হবে, তারপর জবার উপবৃত্তি যে মুক্ত পুষ্পপত্র বিন্যাস সেটা জানতে হবে। এগুলো যদি তুমি জানো তাহলে তুমি জবার পুষ্প প্রতীক আঁকতে পারবা। এগুলো আমি গত ক্লাসগুলোতেই পড়াই ফেলছি, সো তোমরা বুঝতে পারতেছো। এবার আসো জবা। এই যে জবা, তোমরা যখন জবার পুষ্প প্রতীক আঁকবা তখন জবার পুষ্প প্রতীক আঁকতে হলে কিছু ইনফরমেশন তোমাদেরকে জানতে হবে। এ দেখো জবার কিন্তু উপবৃত্তি আছে, বৃত্তির আগের অংশ হচ্ছে উপবৃত্তি। দেখো আমরা কিন্তু এটা সিরিয়ালি মাথায় রাখবো যে বৃত্তির আগের অংশ হচ্ছে উপবৃত্তি। উপবৃত্তিতে কয়টা বৃত্তাংশ থাকে? 5টা উপবৃত্তাংশ থাকে। ওই 5টা উপবৃত্তাংশ হচ্ছে কি মুক্ত। মুক্ত মানে একে অপরের সাথে কানেক্টেড না, যুক্ত না। তারপর জবার যে বৃত্তি আছে, বৃত্তিতে 5টা বৃত্তাংশ আছে এবং 5টা বৃত্তাংশ একে অপরের সাথে যুক্ত, সংযুক্ত। জবার পুংকেশর অসংখ্য, এই যে দেখো এখানে লিখছি পুংকেশর অসংখ্য। পুংকেশর অসংখ্য ও পুংকেশরগুলো একে অপরের সাথে যুক্ত, সংযুক্ত একক নল দ্বারা। একটা নল দ্বারা এই যে দেখো সংযুক্ত মানে যুক্ত, সংযুক্ত যুক্ত একই কথা। সংযুক্ত একক নল দ্বারা, একটা নল দ্বারা পুংকেশরগুলো একে অপরের সাথে যুক্ত। এবং এটি দললগ্ন। এই কথাটা মানে কি? দল মানে কি মনে আছে? ফুলের 3টা স্তবক, দল মানে পাপড়ি। এই যে দল মানে কি পাপড়ি। তো জবার যে পুংকেশরগুলো আছে এগুলো কিন্তু পাপড়ির সাথে যুক্ত থাকে, তাই এটাকে বলতেছো দল লগ্ন। মানে এই যে পুংকেশরগুলো দেখতেছ এগুলো কিন্তু জবার যে পাপড়িগুলো আছে পাপড়ির সাথে অ্যাটাচ, যুক্ত থাকে। ফলে তুমি যখন পুংকেশর ছিঁড়তে যাবা বা তুমি যখন পাপড়ি ছিঁড়তে যাবা তখন দেখা যাচ্ছে পাপড়ির সাথে সাথে পুংকেশরও ছিঁড়ে যেতে পারে।
তুমি যখন জবার পাপড়ি ছিঁড়তে যাবা তখন দেখা যাচ্ছে যে কি পাপড়ি ছিঁড়ার সাথে সাথে পুংকেশরও চলে আসতে পারে, বিকজ এই পুংকেশরটা পাপড়ির সাথে যুক্ত থাকে। এগুলো ইনফরমেশনগুলো মাথায় রাখতে হবে, তাহলে তুমি পুষ্প প্রতীক ইজিলি আঁকতে পারবা। তারপর স্ত্রী কেশর কয়টা? 5টা ও সংযুক্ত। স্ত্রী কেশরগুলো একে অপরের সাথে যুক্ত। এবং দেখো গর্ভাশয় হচ্ছে অধিগর্ভ। তোমাদেরকে কিন্তু আমি গর্ভাশয় 3 ধরনের পড়াইছি। একটি হচ্ছে অধিগর্ভ গর্ভাশয়, একটা হচ্ছে অধগর্ভ গর্ভাশয়, আর একটা হচ্ছে অর্ধ অধগর্ভ গর্ভাশয়। যারা আর এই ক্লাসগুলো করছো তারা বুঝতে পারতেছো, গর্ভাশয় 3 প্রকার পড়াইছি। জবার গর্ভাশয় হচ্ছে অধিগর্ভ। তারপর পুষ্প হচ্ছে বহু প্রতিসম। তোমাদেরকে আমি বহু প্রতিসম পড়াইছি, উভলিঙ্গ এক লিঙ্গ পড়াইছি। এটা উভলিঙ্গ আর এটা হচ্ছে বহু প্রতিসম। সো জবার পুষ্প হচ্ছে বহু প্রতিসম, এবং এগুলো সব আগে ভাগে পড়াই ফেলছি, তাই এখন এগুলো তোমার বুঝতে কোনো অসুবিধা হবে না। এই ইনফরমেশনগুলো জানতে হবে। এই ইনফরমেশনগুলো জানলে তুমি কি জবার পুষ্প প্রতীক আঁকতে পারবা, ধানের পুষ্প প্রতীক আঁকতে পারবা। কারণ তোমাদের বইয়ে 2টা পুষ্প প্রতীক আছে, এই দুটোটাই বেশি ইম্পর্টেন্ট। সবচেয়ে বেশি জবারটা ইম্পর্টেন্ট। একটা হচ্ছে জবার পুষ্প প্রতীক আঁকা, আর একটা হচ্ছে ধানের পুষ্প প্রতীক আঁকা। এই 2টা জিনিস যদি তুমি আঁকতে চাও তাহলে তোমার জবার জন্য এই ইনফরমেশনগুলো জানতে হবে। এই ইনফরমেশনগুলো যদি তুমি জানো তাহলে তুমি জবার পুষ্প প্রতীক আঁকতে সুবিধা হবে, ধানের পুষ্প প্রতীক আঁকতে সুবিধা হবে। ধানের ব্যাপারে গত ক্লাসে বলে দিছি, গত ক্লাসে যখন পোয়েসি পড়াইছিলাম, পোয়েসি তো ধানের গোত্র, ওখানে ধানের ব্যাপারে বলে দিছি। আজকে আমরা এই মালবেসি গোত্রের ব্যাপারে বলছি। সো তোমরা আমাকে বলো এই ইনফরমেশনগুলো তোমরা অবশ্যই খাতায় লিখবা। এতটুকু পর্যন্ত বুঝতে পারছো কিনা? কারণ তোমাদেরকে আমি অধিগর্ভ পড়াই ফেলছি, তোমাদেরকে বহু প্রতিসময় পড়াই ফেলছি, উভলিঙ্গ পড়াই ফেলছি, পুংকেশর, স্ত্রী কেশর, ফল, অমরা বিন্যাস, এগুলো সব আগে ভাগে পড়াই ফেলছি না? এখন এগুলো তোমার বুঝতে অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে না? যদি তাও যদি অসুবিধা হয় তাহলে আমাকে একটু কমেন্টে জানাও। তাহলে এবং তোমরা যদি বুঝতে পারো তাও কমেন্টে জানাও, একটু কমেন্টে জানাও এতটুকু পর্যন্ত বুঝতে পারছো কিনা, এতটুকু পর্যন্ত বুঝতে পারছো কিনা। পরীক্ষায় কিন্তু মালবেসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য লিখতে বলতে পারে, আর পোয়েসি গোত্রটা গত ক্লাসে লিখে দিছি। তোমরা আমাকে বলো এতটুকু বুঝতে পারছো কিনা। তাহলে আমরা এখন একটা টপিকে চলে যেতে পারি, সেটা হচ্ছে পুষ্প প্রতীক এবং পুষ্প সংকেত। খুবই গুরুত্বপূর্ণ। পুষ্প প্রতীক এবং পুষ্প সংকেত যদি না করো তাহলে তুমি নাম্বার মিস করবা, কারণ এখান থেকে পরীক্ষা আসবে। তোমরা আগে বলো এতটুকু বুঝছো কিনা। তোমরা একটু কমেন্টে জানাও এতটুকু বুঝতে পারছো কিনা। তোমরা একটু কমেন্টে জানাও এতটুকু বুঝতে পারছো কিনা। ওকে ওকে, দেখো এখন আমরা এটা মুছে দিচ্ছি। এই ইনফরমেশনগুলো তোমাকে অবশ্যই জানতে হবে। পুষ্পবতী আঁকতে হলে জবার ব্যাপারে এগুলো জানতে হবে, এই জিনিসগুলো জানতে হবে, এবং এই জিনিসগুলো জানতে হবে। জবার ব্যাপারে এই জিনিসগুলোও জানতে হবে, এবং এই যে টিক মার্ক করে দিছি, এই যে স্টার চিহ্ন, স্টার চিহ্ন, স্টার চিহ্ন, স্টার চিহ্ন, স্টার চিহ্ন, স্টার চিহ্ন, এই জিনিসগুলো জানতে হবে, প্লাস এই জিনিসগুলো জানতে হবে। তাহলে তোমরা জবার পুষ্প প্রতীক যদি আঁকতে চাও এই জিনিসগুলো জানতে হবে। স্টার স্টার মানে এই 4 নম্বর পয়েন্ট, 5 নম্বর পয়েন্ট, 6 নম্বরটা, 7 নম্বরটা, 8 নম্বরটা, 9 নম্বরটা, এটা জানতে হবে, প্লাস এই 1 2 3 4 5 এগুলো জানতে হবে। ঠিক আছে? ওকে, আসো আমরা এগুলো মুছে দিচ্ছি। দেখো এবার দেখো এবার আমরা তোমাদেরকে এখন যেটা বলবো সেটা হচ্ছে কি পুষ্প প্রতীক। মনোযোগ দাও, পুষ্প প্রতীক এটা খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে। পুষ্প প্রতীক এটা আমি তোমাদেরকে এখন বলার চেষ্টা করব। বইয়ে দেখবে একটা ডেফিনেশন আছে,
হোয়াট ইজ পুষ্প প্রতীক। তো আমি ডেফিনেশনটা তোমাদেরকে মুখে বলতেছি এবং তারপর বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। ডেফিনেশনটা হচ্ছে, তোমরা বইয়ে দেখো, মাতৃ অক্ষের তুলনায় পুষ্পের বিভিন্ন স্তবকের, মানে ফুলের যে বিভিন্ন স্তবক আছে, কয়টা স্তবক? 4টা। যেমন উপবৃতি, বৃতি, তারপর উৎসবক যেগুলো আছে, উপবৃতি, বৃতি, তারপর কি দল, পুংকেশর, স্ত্রীকেশর, এগুলাই তো। সো এই যে স্তবকগুলা, এই স্তবকের যে পুষ্পপত্রগুলোর অবস্থান, সংখ্যা, সমসংযোগ, অসমসংযোগ, পুষ্পপত্র বিন্যাস, অমরা বিন্যাস, ইটিসি বৈশিষ্ট্য যে প্রতীকের সাহায্যে প্রকাশ করা হয়, যে প্রতীকের সাহায্যে, যেমন অমরা বিন্যাস, তারপর পুষ্পপত্র বিন্যাস, এগুলো পড়াইছি না? তারপর তোমার ফুলের বিভিন্ন স্তবক, এগুলা একটা প্রতীকের সাহায্যে যে প্রকাশ করা, এটাই হচ্ছে কি তোমার পুষ্প প্রতীক। আরেকটা হচ্ছে দেখো পুষ্প প্রতীক প্লাস আরেকটা হচ্ছে পুষ্প সংকেত। এই দুইটা জিনিস আমাদেরকে একসাথে পড়তে হবে। একটি হচ্ছে পুষ্প প্রতীক, আরেকটা হচ্ছে পুষ্প সংকেত। ব্যাপারটা আমি তোমাদেরকে বলি, পুষ্প প্রতীক কি আর পুষ্প সংকেত কি, অনেকে বুঝবা না, তাই আমি বলার চেষ্টা করতেছি। দেখো পুষ্প প্রতীক কি আর সংকেত কি। সংকেত তো তোমরা কেমিস্ট্রিতে পড়ছো। সংকেত মানে হচ্ছে, যেমন আমি যদি বলি, যেমন এটা হচ্ছে C6H6, এটা কিসের সংকেত বলো তো? এটাকে আমি বলতে পারি বেনজিনের সংকেত। এটাকে আমি কি বলতে পারি? বেনজিনের সংকেত, যেমন C6H6। এখন এই C6H6কে যদি আমি একটু একে দেখাই, তাহলে তোমরা সবাই আঁকতে পারো। C6H6কে সবাই যদি একে দেখাও, তাহলে এভাবেই তো একে দেখাবা, তাই না? এটাই তো বেনজিনের সংকেত, গাঠনিক সংকেত। এটাকেই আমি বলতে পারি, ধরে নাও এটাকে বললাম বেনজিনের প্রতীক, এটা হচ্ছে বেনজিনের প্রতীক। তাহলে চিন্তা করো, সংকেত কি আর প্রতীক কি? সংকেত হচ্ছে এই অবস্থা, আর প্রতীক হচ্ছে আঁকানো অবস্থা। সংকেত হচ্ছে এই অবস্থা, আর প্রতীক হচ্ছে আঁকানো অবস্থা। সো পুষ্প সংকেত হচ্ছে এরকম, আর পুষ্প প্রতীক হচ্ছে ওই সংকেতকে আমরা এভাবে আঁকানো অবস্থায় দেখাবো। তাহলে আশা করি বুঝতে পারছো সংকেত আর প্রতীকের মধ্যে ডিফারেন্স কি। সংকেতটাকে আমরা এভাবে আঁকানোর মাধ্যমে দেখালে সেটা হয়ে যায় প্রতীক। সংকেতকে যদি আমরা আঁকানোর মাধ্যমে একে দেখাই, তাহলে সেটা হয়ে যায় প্রতীক। তাহলে পুষ্প সংকেতগুলোকে যদি আমরা আঁকানোর মাধ্যমে দেখাই, সেটা হয়ে যাবে পুষ্প প্রতীক। তাহলে এখন তোমরা হয়তো বুঝতে পারছো যে পুষ্প প্রতীক আর পুষ্প সংকেতের মধ্যে ডিফারেন্সটা কি। তো আমরা এই দুইটা জিনিস কিন্তু একসাথে পড়বো, পুষ্প সংকেত আর পুষ্প প্রতীক কিন্তু তোমাদেরকে একসাথে পড়তে হবে। আমি বারবার বলতেছি, এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। আগে তোমাদেরকে আমি পুষ্প সংকেতটা পড়াবো, তারপর আমি তোমাদেরকে পুষ্প প্রতীকটা পড়াবো। দেখো পুষ্প সংকেত পড়তে হলে তোমাদেরকে কি জানতে হবে, সেটা হচ্ছে একটি ফুলের, প্রথমে এটা পড়াচ্ছি, একটি ফুলের যে বিভিন্ন যে তথ্যগুলা থাকে, সেগুলোকে যদি আমি চিহ্ন বা বর্ণমালা দিয়ে প্রকাশ করি, তাহলে সেটা হবে ওই ফুলের সংকেত। তাহলে আমি যদি পুষ্পের সংকেতের কথা বলি, পুষ্প সংকেতকে আমরা দুইভাবে প্রকাশ করব। একটি হচ্ছে বর্ণমালা দিয়ে, আর একটি হচ্ছে চিহ্ন দিয়ে। এই বর্ণমালা এবং চিহ্ন ইউজ করে আমরা পুষ্প সংকেত বের করার চেষ্টা করব। দেখো আমি এখানে একটা কথা লিখতেছি, সেটা হচ্ছে পুষ্প সংকেত লিখার নিয়ম। এখানে আমি একটা টপিক লিখলাম, পুষ্প সংকেত নিয়ম। মনে রাখবা, পুষ্প সংকেত লিখতে হলে কি লাগবে? বর্ণমালা ও চিহ্ন লাগবে। এখন দেখো আমি কিন্তু এভাবে সিরিয়ালি কিছু জিনিস লিখে দিব, তোমাদেরকে কিন্তু এটা সিরিয়ালি মেনটেন করতে হবে, এলোমেলোভাবে করতে পারবে না। মানে আমি 1 নম্বরে যেটা দিব, তোমাদেরকে 1 নম্বরে সেটা মাথায় রাখতে হবে। 1 নম্বরে যেটা আসবে পুষ্প সংকেতের জন্য, যে বর্ণমালা বা চিহ্ন আসবে, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। 1 নম্বরে যেটা আসবে সেটাকে বলা হয় মঞ্জুরিপত্র। ইংরেজিতে বলে এটাকে ব্রাক্ট। তোমরা এখন অনেক বলবা মঞ্জুরিপত্র কি। যদি গত ক্লাসগুলো করো, তাহলে মঞ্জুরিপত্র তো চিনার কথা। আমি এই মঞ্জুরিপত্রটা গত ক্লাসগুলোতে অনেকবার বলছি। মঞ্জুরিপত্রকে ইংরেজিতে বলে ব্রাক্ট। এখন এই মঞ্জুরিপত্রকে আমরা প্রকাশ করব বর্ণমালা দিয়ে।
দেখো বাংলাতে যদি বর্ণমালা দিয়ে প্রকাশ করি তাহলে আমরা এখানে ম নিব প নিব, তাহলে এই যে ম প প্রকাশ করবো কিভাবে, ম প দিয়ে বাংলায়। ওই যে আমাদের নামের জন্য যেরকম লিখে আ হ ম মোস্তফা কামাল, আ দিয়ে একটা, হ দিয়ে একটা, ম দিয়ে একটা, APJ আব্দুল কালাম, এ দিয়ে একটা, পি দিয়ে একটা, জি দিয়ে একটা নাম, যে দিয়ে একটা নাম। তাহলে এই ম দিয়ে মঞ্জুরিপত্র, পত্র দিয়ে প। আর ইংরেজিতে যদি বলো, ইংরেজিতে দেখো কি ব্র্যাক না, তাহলে ইংরেজিতে হবে হয় বিআর নিবা, হয় বিআর নিবা, না হয় কি নিবা, শুধু বি নিবা, হয় বিআর না হয় শুধু বি। ব্র্যাকেটের জন্য হয় ইংরেজিতে বিআর নিবা, না হলে শুধু বি নিবা। ইংরেজিতেও দেখাইতে পারো, বাংলায়ও দেখাইতে পারো। এটা গেল মঞ্জুরিপত্র। প্রথমে মঞ্জুরিপত্র সিরিয়ালটা মেনটেন করতে হবে, প্রথমে মঞ্জুরিপত্র দিয়ে শুরু করতে হবে। দ্বিতীয়ত কি দিয়ে শুরু করতে হবে, দেখো সিরিয়ালটা মেনটেন করতে হবে। মঞ্জুরিপত্রের পর যেটা, সেটা হচ্ছে উপমঞ্জুরিপত্র। এটাও আমি তোমাদেরকে পড়াইছিলাম, উপমঞ্জুরিপত্র। উপমঞ্জুরিপত্র কি ইংরেজিতে বলে ব্র্যাকটিওল। সিরিয়ালি মাথায় রাখবা। তাহলে দেখো এটা কিভাবে প্রকাশ করবে, একদম সোজা। এটা কিভাবে প্রকাশ করবে, একদম সোজা না, উ ম প। তাহলে এটাকে প্রকাশ করবে কিভাবে, উ ম প। ইংরেজিতে প্রকাশ করবে কিভাবে, দেখো ইংরেজিতে প্রকাশ করবে এরকম, দেখো বি আর, এখান থেকে এল নিবা, তাহলে ইংরেজিতে হবে BRL। অথবা এটাকে বড় হাতের বি দিছো না, এটাকে ছোট হাতের বি দিতে পারবা ইংরেজিতে। ব্যাককে যদি বড় হাতের বি দিছো, ব্যাকটিওলকে ছোট হাতের বি দিবা। আর আরেকভাবে লিখিতে পারো BRL। এটা হচ্ছে উপমঞ্জুরিপত্র। 3 নম্বরে কি কোনটা মাথায় রাখবা, তাহলে আমরা বর্ণমালা দিয়ে প্রকাশ করতেছি কিনা। এবার আসো চিহ্ন আসবে, চিহ্ন। এই দেখো বর্ণমালা গেল, এবার আসো চিহ্ন আসবে। চিহ্ন কিরকম, যেমন আমরা পড়ছি ফুল এক প্রতিসম হতে পারে, বহু প্রতিসম হতে পারে। তাহলে 3 নম্বরে আমরা দুইটা জিনিস শিখব। একটি হচ্ছে এক প্রতিসম ফুল বা বহু প্রতিসম ফুল। এখন ফুল যেটা হোক আর কি, ফুল যদি এক প্রতিসম হয় তাহলে এক প্রতিসম, ফুল যদি বহু প্রতিসম হয় তাহলে বহু প্রতিসম। এক প্রতিসমকে আমরা চিহ্ন দিয়ে প্রকাশ করব। দেখো চিহ্নটা কীরকম হবে, চিহ্নটা তুমি দুইভাবে দেখাতে পারো। এভাবে যে খ্রিস্টানদের যে ক্রুশ আছে এটার মতো দেখাতে পারো, অথবা পার্সেন্টেজ যে চিহ্ন আছে পার্সেন্টেজ চিহ্ন দিয়ে দেখাতে পারো। খ্রিস্টানদের যে ক্রুশ বলি না আমরা, এটাকে এটা দিয়ে দেখাতে পারো, অথবা পার্সেন্টেজ দিয়ে দেখাতে পারো। আর বহু প্রতিসমকে শুধুমাত্র এভাবে দেখাবা, বহু প্রতিসমকে দেখাবা এভাবে দিয়ে, প্লাস দিবা, গোল্লার ভিতরে প্লাস দিবা। এটা চিহ্ন না। 3 নম্বরে ফুল যদি এক প্রতিসম হয় এটা, যদি বহু প্রতিসম হয় এটা। 4 নম্বরে কি দেখো, ফুল এক লিঙ্গ হতে পারে, উভলিঙ্গ হতে পারে। এক লিঙ্গের মধ্যে পুরুষ ফুল হতে পারে অথবা স্ত্রী ফুল হতে পারে, আর উভলিঙ্গের মধ্যে উভলিঙ্গই তো হবে। তাহলে ফুলের ক্ষেত্রে যদি আমি বলি, ফুলের ক্ষেত্রে যদি বলি আমি বলতে পারি পুং পুষ্পের কথা, পুং পুষ্পের কথা বলতে পারি। আমি বলতে পারি স্ত্রী পুষ্পের কথা, স্ত্রী পুষ্পর কথা বলতে পারি। অথবা আমি বলতে পারি উভলিঙ্গ পুষ্পর কথা, উভলিঙ্গ। তাহলে দেখো পুং পুষ্প হলে সাইন কিরকম, উপপুষ্প হলে, এগুলো তোমরা জেনেটিক্সও পড়ছো, জেনেটিক্সে দেখবা পুরুষ হলে এরকম দেয়, পুরুষ হলে এরকম দেয়, সরি এটা আমি বলে এরকম দিয়ে দিছি, পুরুষ হলে এরকম দেয়, আর স্ত্রী হলে এরকম দেয়। আর উভলিঙ্গে যদি হয় এই দুইটা মিক্স করে দিবা, মানে এরকম। এগুলো জেনেটিক্সে পড়ছো না। পুরুষ হলে এরকম, ঠিক আছে, পুরুষ হলে কি এরকম, স্ত্রী হলে এরকম, আর উভলিঙ্গ হলে এই দোনোটা মিক্স করে দিবা, মানে এরকম। তো চিহ্ন আসবে, ঠিক আছে। ওকে, 4 নম্বর গেল, 4 নম্বর গেল। এখন আসো 5 নম্বরে কি সিরিয়ালি মেনটেন করতে হবে। 5 নাম্বার হচ্ছে ফুলের যে স্তবকগুলো আছে সেগুলা। মনে রাখবা সবসময় আমরা একটা ফুলের বাইরের অংশ থেকে ভিতরের অংশ যাব। মনে রাখবা একটা ফুলের সবচেয়ে বাইরের অংশ হচ্ছে মঞ্জুরিপত্র। মানে তুমি যখন একটা ফুলকে দেখবা, তো ফুলকে তো তুমি বাইরে থেকেই দেখবা। তো
তো ফুলের একটা অংশ যখন দেখো তুমি ফুলের বাইরে যে অংশটা আগে দেখতে পাও সেটা নিয়ে কথা বলবা, তারপর ভিতরের অংশ নিয়ে কথা বলবা। তাহলে একটা ফুলের সবচেয়ে বাইরের দিকে যে অংশগুলো থাকে সেগুলো নিয়ে আলোচনা করবো। যেমন একটা ফুলের সবচেয়ে বাইরের দিকে থাকে এটা, তারপর থাকে এটা, তারপর থাকে হচ্ছে উপবৃতি। একটা ফুলের সবচেয়ে বাইরের দিকে তারপরে থাকে কি উপবৃতি, ইংরেজিতে বলে এপিক্যালিক্স। উপবৃতিকে ইংরেজিতে কি বলে? উপবৃতিকে ইংরেজিতে কি বলে? এপিক্যালিক্স। দেখো উপবৃতিকে প্রকাশ করবা কি দিয়ে? উপবৃতিকে প্রকাশ করবা কি দিয়ে? দেখো ব্রি উ ব্রি দিয়ে। আর ইংরেজিতে কি? এপিক্যালিক্স। এপির ই দিয়ে এপি, আর ক্যালিক্স দিয়ে কি হবে? ক্যালিক্স দিয়ে হচ্ছে কে, এপিক্যালিক্স। এপিক্যালিক্স ই কে। একটা ফুলের বাইরের অংশ হচ্ছে প্রথমে সবার বাইরের অংশ হচ্ছে মঞ্জুরিপত্র, তারপর বাইরের অংশ হচ্ছে উপমঞ্জুরিপত্র, তারপর বাইরের অংশ হচ্ছে উপবৃতি। তারপর যখন ভিতরে ঢুকবা, মানে এটা হচ্ছে 6 নাম্বার, 6 নাম্বারে ঢুকলে দেখবা বৃতি। 6 নাম্বারে কি বলো? বৃতি। বৃতিকে ইংরেজিতে কি বলে? ক্যালিক্স। বৃতিকে ইংরেজিতে কি বলে? বৃতিকে ইংরেজিতে কি বলে? ক্যালিক্স। ক্যালিক্স। সো বৃতিকে যদি বাংলায় প্রকাশ করো এরকম হবে, শুধু ব্রি হবে। আর ইংরেজিতে যদি প্রকাশ করো তাহলে হবে কে। অনেকে বলবো ভাইয়া এখানে তো সি আছে, আপনি কে দিছেন কেন? দেখ এখানে সি আছে, এখানে কে দিছেন কেন? কারণ আছে, আমি বলতেছি। কারণ 7 নম্বরে গেলেই বুঝবা। এবার আসো 7 নম্বরে কি থাকবে? একটা ফুলের যদি এবার বাইরে থেকে ভিতরে ঢুকো, আরও ভিতরে ঢুকো, এটা বাইরের অংশ, আরও ভিতরে ঢুকো, তখন হবে দল। দলকে ইংরেজিতে বলে করলা। দলকে ইংরেজিতে বলে করলা। আমি একটু এগুলো গ্যাপ দিয়ে দিয়ে দেখাই, তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে। দলকে ইংরেজিতে বলে করলা, COROLL। দেখো এখানেও সি আছে, এখানেও সি আছে, তাই এই জন্য এখানে সি দেওয়া হয় না, কে দেওয়া হয়েছে, আর এখানে দেওয়া হবে সি। আর দলকে কি দিয়ে প্রকাশ করবা? দ। দলকে বাংলায় প্রকাশ করবা দ দিয়ে, আর ইংরেজিতে প্রকাশ করবা সি। দেখো এখানেও সি আছে, এখানেও সি আছে, এখন দোনোটা সি হলে সংঘর্ষ হয়ে যাবে না? তো এটাকে কে দিয়ে দেওয়া হয়েছে, আর এটাকে সি দেওয়া হয়েছে। তারপর 8 নম্বরে একটু ভিতরে ঢুকলে তুমি যেটা পাবা সেটা হচ্ছে, যদি দেখো যে জিনিসটা পাবা সেটা হচ্ছে পুষ্পপুট। পুষ্পপুটকে ইংরেজিতে বলে পেরিয়েন্থ। তো প্রকাশ করবা কি দিয়ে? বুঝাই যাচ্ছে পু দিয়ে বাংলায়, অথবা ইংরেজিতে পি দিয়ে। বাংলায় পু দিয়ে, ইংরেজিতে পি দিয়ে। তারপর 9 নম্বরে হচ্ছে পুং স্তবক বা পুংকেশর। এটাকে বলা হয় কি? পুং স্তবক। ইংরেজিতে কি বলে? ইংরেজিতে বলে অ্যান্ড্রোসিয়াম। ইংরেজিতে কি বলে? অ্যান্ড্রোসিয়াম। অ্যান্ড্রোসিয়াম। তো এটাকে প্রকাশ করবে কি দিয়ে? বাংলায় হচ্ছে পুং দিয়ে, পুং দিয়ে, আর ইংরেজিতে অ্যান্ড্রোসিয়ামের এ দিয়ে। সিরিয়ালি মেনটেন করবা। এই সিরিয়ালটা যদি তুমি মেনটেন না করো তাহলে তুমি পুষ্প সংকেত লিখতে পারবে না, সাব জানাই দিচ্ছি। এটা আমি সিরিয়াল করে দিছি। সিরিয়ালটা যদি মেনটেন না করো তুমি সাব জানিয়ে দিচ্ছি পুষ্প দিকটা লিখতে পারবে না। একদম সোজা একটা ফুলের বাইরের দিকে যে অংশগুলো আছে সেগুলো আগে লিখবো। এবার একটা ফুলের বাইরের দিকে সবসময় মঞ্জুরিপত্র থাকে আগে, তারপর ভিতরে থাকে উপমঞ্জুরিপত্র, তারপর ভিতরে থাকে উপবৃতি, তারপর ভিতরে থাকে বৃতি, তারপর ভিতরে থাকে দল, তারপর ভিতরে থাকে পুষ্পপুট, তারপর ভিতরে থাকে পুংস্তবক। এবার তারপর ভিতরে যেটা দেখবা সেটা হচ্ছে স্ত্রী স্তবক। তো আমি এটা মুছে দিচ্ছি, তোমরা তো এটা লিখে ফেলছো বা জেনে গেছো, তো আমি এই জিনিসটা মুছে দিচ্ছি। তোমরা কিন্তু এই সিরিয়ালটা মাথায় রাখবা। তোমরা কিন্তু এই সিরিয়ালটা কি রাখবা? মাথায় রাখবা। তারপর 9 নম্বরে যেটা, 10 নম্বরে যেটা, 9 না, সেটা হচ্ছে স্ত্রী স্তবক। সেটা হচ্ছে কি? স্ত্রী স্তবক। এটাকে ইংরেজিতে কি বলে? গাইনোসিয়াম। গাইনোসিয়াম। তো এটাকে প্রকাশ করবা কিভাবে? বুঝাই তো যাচ্ছে, তাই না? এটাকে প্রকাশ করবা গ দিয়ে বাংলায়, আর ইংরেজিতে প্রকাশ করবা জি দিয়ে। বাংলায় প্রকাশ করবা গ দিয়ে, কারণ গাইনেশিয়ামকে বাংলায় যদি গাইনেশিয়াম লেখো, বাংলায় গাইনেশিয়াম লিখলে গ দিয়ে লিখবা। বাংলায় যদি গাইনেশিয়াম লেখো গ দিয়ে লিখবা, তাই গ, আর ইংরেজিতে হলে তো জি উচ্চারণই হচ্ছে জি। বাংলায় এই গাইনেশিয়ামকে যদি বাংলায় লিখো গ দিয়ে লিখতে না, তো এটা গ আর এটা হচ্ছে জি। এই জিনিসগুলো তোমাকে কিন্তু জানতে হবে পুষ্প সংকেত লিখতে হলে। সিরিয়াল দেখো 10 পর্যন্ত করে দিছে সিরিয়ালটা, 10 পর্যন্ত এভাবে সিরিয়ালই করবা। কিভাবে? এটা কেমন মনে রাখবা?
মনে রাখবে একটা ফুলের বাইরে থেকে ভিতরে ঢুকবা, সবার বাইরে থাকে মঞ্জরিপত্র, তারপর একটু ভিতরে ঢুকলেই কি হবে, একটু ভিতরে ঢুকলে উপমঞ্জরিপত্র, আর একটু ভিতরে ঢুকলে উপবৃতি, আর একটু ভিতরে ঢুকলে বৃতি, আর একটু ভিতরে ঢুকলে দল, আর একটু ভিতরে ঢুকলে পুষ্পপুট, আর একটু ভিতরে ঢুকলে পুংস্তবক, আর একটু ভিতরে ঢুকলে স্ত্রীস্তবক। তো বাইরে থেকে ভিতরের দিকে যাচ্ছি সবসময়, সিরিয়ালটা এভাবে মনে রাখা যায়, বাইরে থেকে ভিতরে। সো এখন দেখো এটা তো গেল। এখন তোমাদের কিছু জিনিস জানতে হবে, সেটা হচ্ছে কিছু জিনিস জানতে হবে। একটি হচ্ছে সমসংযোগ, একটি জানতে হবে, খুব ইম্পর্টেন্ট, সমসংযোগ, এটা খুব ইম্পর্টেন্ট, এটা জানতে হবে। আরেকটি জানতে হবে অসমসংযোগ। এই দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, জানতে হবে। একটি হচ্ছে সমসংযোগ, একটি হচ্ছে অসমসংযোগ। এই জিনিসটা একদম সোজা। হোয়াট ইজ সমসংযোগ, হোয়াট ইজ অসমসংযোগ? দেখো, সম মানে সেম, সংযোগ মানে যুক্ত হওয়া। অসম মানে হচ্ছে সেম না, সংযোগ মানে যুক্ত হওয়া। তার মানে এই সংযোগ সমসংযোগ বোঝাচ্ছে যে সংযোগগুলো হবে সেগুলো যদি সেম সদস্যের মধ্যে হয়, সেম সদস্যের মধ্যে যে সংযোগ, এখানে লিখতে পারো একই সদস্যের মধ্যে যে সংযোগ সেটা হচ্ছে সমসংযোগ। যেহেতু একই তাহলে সেম, সেম মানে সম। আর ভিন্ন ভিন্ন সদস্যের মধ্যে যে সংযোগ সেটা হচ্ছে অসম সংযোগ, কারণ ওইটা সেম না। যেমন তোমরা জানো বৃত্তাংশ থাকে অনেকগুলা, বৃত্তির কতগুলো খণ্ড থাকে যেগুলোকে আমরা বলি বৃত্তাংশ। যেমন তোমরা জানো যে বৃত্তির, এই যে বৃত্তির আমি যদি এই বৃত্তির কথা বলি, দেখবা এই যে বৃত্তি, এই বৃত্তির অনেকগুলা কি থাকে, সদস্য থাকে, যেগুলোকে আমরা বলি বৃত্তাংশ। এই দলের অনেকগুলো সদস্য থাকে যেগুলোকে আমরা বলি পাপড়ি। তাহলে দলের অনেকগুলো সদস্য থাকে যেগুলোকে বলি পাপড়ি, বৃত্তির অনেকগুলো সদস্য থাকে যেগুলোকে বলি আমরা বৃত্তাংশ। তারপর এদিকে আমি আরেকটা কথা লিখি নেই, এদিক দিয়ে লিখি উপবৃত্তি। উপবৃত্তির অনেকগুলো সদস্য থাকে যেগুলোকে আমরা বলি উপবৃত্তাংশ। পুষ্পপুটের অনেকগুলো সদস্য থাকে যেগুলোকে আমরা বলি টেপাল। পুংস্তবের অনেকগুলো সদস্য থাকে যেগুলোকে বলি পুংকেশর। স্ত্রীস্তবকের অনেকগুলো সদস্য থাকে যেগুলোকে বলি স্ত্রীকেশর। তাহলে এই বৃত্তির যে বৃত্তাংশগুলো থাকে সেগুলো একই সদস্য না। তো যদি একই সদস্যের মধ্যে কোনো সংযোগ থাকে তাহলে এটা হচ্ছে সমসংযোগ। আর যদি ভিন্ন ভিন্ন সদস্যের মধ্যে সংযোগ থাকে তাহলে এটা হচ্ছে অসমসংযোগ। যেমন এটার একটা এক্সাম্পল দিই, ধরে নাও বৃত্তির সাথে দলের একটা সংযোগ হয়েছে, তাহলে বৃত্তি আর দল কি সেম? বৃত্তি আর দল কি সেম? দেখো, এটা বৃত্তি আর দল কি সেম? সেম না। তাহলে একই সদস্যের মধ্যে হয় না, ভিন্ন ভিন্নের মধ্যে হয়েছে। তাহলে ভিন্ন ভিন্নের মধ্যে হলে এটা অসম। এখন সম কখন? যখন বৃত্তির যে বৃত্তাংশ থাকে, এই বৃত্তাংশদের মধ্যে যে সংযোগগুলো হয় এটা একই, বৃত্তাংশ তো সেম। তারপর পাপড়ির মধ্যে যে সংযোগটা হয়, পাপড়িগুলো তো সব সেম নাকি? পাপড়ি যদি 5টা থাকে, 5টা পাপড়ি সেম না? তো এদের মধ্যে সংযোগটা হচ্ছে সম। বৃত্তাংশ সব সেম না, সম। তারপর টেপাল, পুষ্পপুটের যে সদস্যগুলো থাকে সেগুলোকে টেপাল বলে, গত ক্লাসে পড়াইছি। টেপালের মধ্যে যে সংযোগ এটা সেম না। তারপর পুংস্তবক হচ্ছে কি পুংকেশর, পুংকেশরের মধ্যে যে সংযোগ থাকে সেটা সেম না। তারপর আসো স্ত্রীকেশর, স্ত্রীকেশর যে ধরো 5-6টা থাকে, ধরে নাও 5-6টা থাকে, স্ত্রীকেশর যে 5-6টা থাকে সবগুলো সেম না। তো এই 5-6টার মধ্যে যে সংযোগ এটা হচ্ছে সমসংযোগ। মানে হচ্ছে একই সদস্যের মধ্যে হলে সেটা সম, আর ভিন্ন ভিন্নর মধ্যে হলে এটা সম না। যেমন এটা ভিন্ন ভিন্ন, এটা সম না। বাট বৃত্তাংশ যদি 5টা থাকে 5টা সেম, পাপড়ি যদি 5টা থাকে 5টা সেম, টেপাল যদি 5টা থাকে 5টা সেম, পুংকেশর যদি 5টা থাকে 5টা সেম, স্ত্রীকেশর যদি 5টা থাকে 5টা সেম। এদের মধ্যে যে সংযোগ সেটা হচ্ছে সমসংযোগ। আশা করি সমসংযোগ আর অসমসংযোগ তোমরা বুঝতে পারছো। এখন আসো সমসংযোগ হলে কিভাবে প্রকাশ করবা, অসমসংযোগ হলে কিভাবে প্রকাশ করবা, এটা তোমাদেরকে অবশ্যই জানতে হবে। দেখো, অসমসংযোগ হলে তুমি দুইভাবে প্রকাশ করতে পারবা। দেখো, চিহ্নটা হচ্ছে এরকম, এরকম দিয়ে অথবা এরকম দিয়ে অথবা এরকম দিয়ে, এরকম একটা দাগ টেনে। আমরা একটা এক্সাম্পল দিলেই বুঝবা, এরকম চিহ্ন অথবা এরকম চিহ্ন। আর সমসংযোগ হলে এক প্রকারই, সেটা হচ্ছে এরকম ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট। সমসংযোগ হলে তোমরা সবসময় ফার্স্ট ব্র্যাকেট ইউজ করবা,
আর অসম সংযোগ হইলে, অসম সংযোগ হলে তোমরা এই চিহ্নটা ইউজ করবা অথবা এই চিহ্নটা ইউজ করবা, এই দুইটার মধ্যে যে কোনো একটা চিহ্ন করবা। যেমন একটা এক্সাম্পল দিই, ধরে নাও বৃত্তির সাথে দলের, এই ব্রি, এ দেখো ব্রি মানে বৃত্তি, দল, দ হচ্ছে দল, বৃত্তির সাথে দলের একটা অসম সংযোগিত হবে। তাহলে তুমি কি করবা, অসম সংযোগ হলে এরকম চিহ্ন, এরকম অথবা এরকম। তাহলে বৃত্তির সাথে দলের যদি একটা সংযোগ হয় সেটা অসম, আর অসম হলে কি এরকম, এরকম। তাই একটা এক্সাম্পল তোমাদেরকে দেওয়া হয়েছে, বৃত্তির সাথে যদি দলের সংযুক্ত থাকে তাহলে এটা অসম হবে, নিচ থেকে বুঝে যেতে হবে, বিকজ দুইটা ভিন্ন সদস্যের মধ্যে হচ্ছে। তখন এই দেখো এটা অথবা এটা ইউজ করবা। তোমার যদি এটা ভালো না লাগে তুমি এটা ইউজ করতে পারো। আর দেখো, আর যদি সম হয় মানে একই সদস্যের মধ্যে হয়, যেমন দেখো বৃত্তিতে ধরো 5টা বৃত্তাংশ আছে, তাই আমি এখানে লিখতেছি, দেখো বৃত্তি, এখানে ব্রি লিখছি, এখানে ব্রি লিখছি, এখানে দ লিখছি, এখানে দ লিখছি, এখানে পু লিখছি, এখানে পু লিখছি, এখানে পুং লিখছি, এখানে পুং লিখছি। তারপর এটার ক্ষেত্রে দেখাতে পারি, এখানে গ লিখছি, এখানে গ লিখছি। এটার ক্ষেত্রে যদি দেখাতে পারি, এখানে উব্রি লিখছি, উপবৃত্তি লিখছি, এখানে উব্রি লিখছি। খেয়াল করো, ধরে নাও বৃত্তাংশ, বৃত্তির যে সদস্যগুলো আছে বৃত্তাংশ, সেটা হচ্ছে 5টা। তাহলে 5টা হলে তুমি কি করবা, এখানে লিখবা 5, এখানে লিখবা 5। তাহলে ধরে নাও বৃত্তাংশ আছে, বৃত্তির যে সদস্যগুলো থাকে কয়টা, 5টা। এখন 5টা বৃত্তাংশ যদি পরস্পরের সাথে যুক্ত থাকে তাহলে এটাকে বলবো আমরা সমসংযোগ। 5টা বৃত্তাংশ যদি পরস্পরের সাথে যুক্ত থাকে তাহলে এটাকে বলবো সমসংযোগ, কারণ একই সদস্যের মধ্যে সংযোগ। তাহলে ধরে নাও এই 5টা যে বৃত্তাংশ আছে পরস্পরের সাথে যুক্ত হইলে সমসংযোগ। তাহলে ফার্স্ট ব্র্যাকেট, এই দেখো ফার্স্ট ব্র্যাকেট, এভাবে ফার্স্ট ব্র্যাকেট দিবা। আর যদি যুক্ত না হয় তাহলে ফার্স্ট ব্র্যাকেট দিবা না। যেমন দেখো এখানে আমি ফার্স্ট ব্র্যাকেট দিই নাই, মানে দুইটা ঘটনা ঘটতে পারে, হয় যুক্ত, না হয় মুক্ত, এরকম দুইটা অবস্থা হইতে পারে। তাই আমি এভাবে প্রত্যেকটা দুইটা অবস্থা দেখাচ্ছি, প্রত্যেকটা দুইটা অবস্থা, প্রত্যেকটা হয় যুক্ত হতে পারে, না হয় যুক্ত হতে পারে না। যদি একই সদস্যের মধ্যে যুক্ত হয় তাহলে সমসংযোগ, আর সমসংযোগ হলে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করবা। আর যদি যুক্ত না হয় মানে মুক্ত হয় তাহলে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করার দরকার আছে, কারণ যুক্ত তো হয় নাই। যুক্ত না হলে তুমি ফার্স্ট ব্র্যাকেট কেন দিবা, তাই এখানে ফার্স্ট ব্র্যাকেট দিই নাই। ধরে নাও পাপড়ি আছে কয়টা, 5টা। তাহলে পাপড়ি আছে ধরো কয়টা, 5টা, পাপড়ি আছে ধরো 5টা। এখন পাপড়িগুলো যদি যুক্ত হয় তাহলে সমসংযোগ হলে কি ফার্স্ট ব্র্যাকেট, তাহলে তুমি এখানে সুন্দর করে কি করে দিবা, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিবা। এখন যদি পাপড়িগুলো যদি যুক্ত না হয় তোমার ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার দরকার আছে, কারণ যুক্তই তো হয়নি, এখানে যুক্ত হইতে হবে। সেমভাবে পুষ্পপুট আছে ধরো দুইটা আছে। এখন পুষ্পপুটের যে দুইটা সদস্য আছে টেপাল, যদি যুক্ত হয় তাহলে ফার্স্ট ব্র্যাকেট, যুক্ত না হলে ফার্স্ট ব্র্যাকেট না। ধরে নাও পুংকেশর আছে 3টা। এখন পুংকেশর 3টা যদি যুক্ত হয় সমসংযোগ, তাহলে ফার্স্ট ব্র্যাকেট, আর যুক্ত না হলে ফার্স্ট ব্র্যাকেট না। ধরে নাও স্ত্রীকেশর আছে 3টা, আচ্ছা 5টা, এগুলো আমরা ধরে নিতে বলছি, 5টা ধরে নাও। যদি যুক্ত হয় তাহলে ফার্স্ট ব্র্যাকেট দাও, যদি যুক্ত নয় ফার্স্ট ব্র্যাকেট দিবা না। ধরে নাও উপবৃত্তাংশ আছে 5টা, যদি যুক্ত হয় ফার্স্ট ব্র্যাকেট দাও, যদি যুক্ত না হয় ফার্স্ট ব্র্যাকেট দিও না। তো এই জিনিসগুলো কিন্তু তুমি যখন পুষ্প সংকেত আঁকবা তখন এগুলো তোমার লাগবে। যদি এই বৃত্তাংশগুলা, পাপড়িগুলা, পুংকেশরগুলা, টেপালগুলা, স্ত্রী কেশরগুলা, উপবৃত্তাংশগুলা যদি যুক্ত হয় ফার্স্ট ব্র্যাকেট, যুক্ত না হলে ফার্স্ট ব্র্যাকেট না। এটা মাথায় রাখবা, এটা হচ্ছে নিয়ম। আচ্ছা তোমরা এতটুকু বলো, এই যে এতটুকু পর্যন্ত বুঝতে পারছো কিনা একটু কমেন্টে জানাও। এই পুষ্প সংকেতের এতটুকু পর্যন্ত বুঝতে পারছো কিনা? যদি এতটুকু পর্যন্ত বুঝতে পারো তাহলে আমরা আরেকটা জিনিস দেখাবো। আগে বলো এতটুকু পর্যন্ত অসম সংযোগটা বুঝতে পারছো কিনা? অসম সংযোগ হচ্ছে ধরো নাও দুইটা ভিন্নর মধ্যে হচ্ছে, ভিন্ন মানে কি, ধরে নাও একটা হচ্ছে বৃত্তি আর একটা হচ্ছে দল, দোনোটা কি সেম নাকি? সেম না। তো ধরে নাও বলছে বৃত্তির সাথে দল যুক্ত,
তাহলে এটা তো সম হবে না, এটা অসম হবে। তাহলে অসম হলে হয় এভাবে, না হয় এভাবে। যদি দুইটা ভিন্নর মধ্যে যুক্ত হয় তাহলে এভাবে, আর যুক্ত না হলে তো দেওয়ার দরকারই নেই। যদি বলে যুক্ত না, তাহলে তো কোনো চিহ্নই দিতে হবে না, এটাও দিতে হবে না, এটাও দিতে হবে না। যুক্ত হইলে যদি দুইটা ভিন্ন তাহলে অসম, অসম হইলে এরকম। তোমরা আমাকে বলে এতটুকু পর্যন্ত বুঝতে পারছো কিনা কমেন্টে জানাও। বুঝছি বলতেছ, বুঝছি বলতেছ। বাকিরা একটু কমেন্টে জানাও যে বুঝছো কিনা। ক্লিয়ার? ওকে, এইবার একটা জিনিস দেখো, তোমরা সমসংযোগ অসম সংযোগ তো বুঝছো, এগুলো লাগবে। তোমরা বলতেছো এগুলো কেন পড়তেছি, বুঝবা ঠেলা বুঝবা যখন তুমি জবার পুষ্প সংকেত লিখতে যাবা, ধানের পুষ্প সংকেত লিখতে যাবা। এবার আসো স্ত্রী স্তবকের যে এই যে এটা আছে, এটা আমি তোমাদেরকে একটু বুঝাই। এই যে গটা আছে, স্ত্রী স্তবকের যে গর্ভাশয় আছে, তোমরা জানো গর্ভাশয় 3 প্রকার। একটি হচ্ছে অধিগর্ভ, তোমাদেরকে এটা আমি পড়াইছি কিন্তু, গর্ভাশয় 3 প্রকার। অধিগর্ভ, একটি হচ্ছে অধগর্ভ, আরেকটি হচ্ছে অর্ধ অধগর্ভ। পড়াইছিলাম কিনা? এই 3টা কি আমি পড়াইছিলাম? গর্ভাশয় 3 প্রকার, এটা পড়াইছিলাম। অধিগর্ভ, তো যেহেতু গর্ভাশয় তাই এগুলোকে প্রকাশ হবে কি দিয়ে? গ দিয়ে। তাহলে এটাকেও গ দিয়ে, এটাকেও গ দিয়ে, এটাকেও গ দিয়ে প্রকাশ করব। এখন চিন্তা করো, যদি অধিগর্ভ হয় তাহলে কি করব, অধগর্ভ হইলে তাহলে কি করব, অধগর্ভ হইলে কি করব? মনে করে দেখো, অধিগর্ভ আমি কখন ডেফিনেশনটা কি দিয়েছিলাম? অধিগর্ভ গর্ভাশয় কাদেরকে বলছিলাম কি? অধিগর্ভ, অধি মানে কি? উপরে। অধি মানে কি? উপরে। দ্যাট মিনস গর্ভাশয়টা যদি ফুলের বাকি স্তবকগুলোর উপরে থাকে, সেটাকে বলছিল অধি। অধি মানে কি? উপরে। তাহলে গর্ভাশয়টা কোথায়? উপরে। কার উপরে? ফুলের যে বাকি স্তবকগুলো আছে সেগুলোর উপরে। যেহেতু গর্ভাশয়গুলা ফুলের বাকি স্তবকগুলোর উপরে আর ফুলের বাকি স্তবকগুলোর নিচে, তাই স্তবক অধিগর্ভ যখন বলবে তখন গয়ের নিচে দাগ দিবা, এভাবে একটা নিচে দাগ দিবা। এখন তুমি বলতে চাচ্ছ ভাইয়া গয়ের নিচে কেন দাগ? আচ্ছা ঠিক আছে, বলো অধিগর্ভ মানে কি? গর্ভাশয় উপরে, তাহলে ফুলের বাকি স্তবকগুলো কি? নিচে। ফুলের বাকি স্তবকগুলো যেহেতু নিচে, তাই নিচে দাগ। অধি মানে কি? উপরে। কি উপরে? গর্ভাশয় উপরে। তাহলে ফুলের বাকি স্তবকগুলো কোথায় থাকবে? নিচে। নিচে মানে নিচে দাগ। এবার আসো অধগর্ভ গর্ভাশয়। অধ মানে কি? নিচে। তাহলে গর্ভাশয় কোথায়? নিচে। তাহলে ফুলের বাকি স্তবকগুলো কোথায়? উপরে। অধ মানে কি? নিচে। তাহলে গর্ভাশয় কোথায়? নিচে। তাহলে ফুলের বাকি স্তবকগুলো কোথায়? উপরে। যেহেতু ফুলের বাকি স্তবকগুলো উপরে, তাই এটার ক্ষেত্রে দিবা উপরে দাগ। অর্ধ অধগর্ভ গর্ভাশয় হলে কি করবা সেটাই তোমাদেরকে এখন জানতে হবে। অর্ধ মানে কি? অর্ধেক। তার মানে গর্ভাশয়টা মোটামুটি ফুলের বাকি স্তবকগুলার অর্ধে মানে মাঝখানে থাকে। অনেকটা কোমর বলতে পারো, আমাদের যে কোমরটার কথা বলতে পারো। আমাদের কোমর কিন্তু উপরের আর নিচের মাঝখানের অংশ। তো এই গর্ভাশয়টা ফুলের বাকি স্তবকগুলোর উপরে এবং নিচের মাঝখানে থাকে। যেহেতু মাঝখানে থাকে তাই কি করবা, এভাবে মাঝখানে একটা কি দিবা? দাগ দিবা। এভাবে মাঝখানে কি করবা? দাগ দিবা। এভাবে মাঝখানে কি করবা? দাগ দিবা। এভাবে মাঝখানে কি? এভাবে দিছে না এভাবে দিছে? বইয়ে মনে হয় এভাবে দিছে, দেখিও তো। এভাবে দিছে মনে হয় বইয়ে। এভাবে যে কোমর, এটা বুঝাইতে যাচ্ছে কোমরের একেবারে মাঝখানে দিছি। সো এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এই দাগ দেওয়াটা যদি ইম্পর্টেন্ট। কেউ যদি এগুলো মিস করে তাহলে তার আনসারটা হয় নাই। কারণ তাকে জানতে হবে ওই ফুলের গর্ভাশয় অধিগর্ভ কিনা, ওই ফুলের গর্ভাশয় অধগর্ভ কিনা, ওই ফুলের গর্ভাশয় অধগর্ভ কিনা, ওগুলো জানিয়ে তারপর এবার দাগ দিতে হবে। এগুলো তোমাকে যেহেতু আমরা বলে ফেলছি, তোমরা এখন কিন্তু জবার পুষ্প প্রতীকও আঁকতে পারবা, জবার পুষ্প সংকেতও আঁকতে পারবা। অ্যাটলিস্ট তোমরা পুষ্প সংকেত আঁকতে পারবা। তোমরা সব কিছু জেনে ফেলছো। যেহেতু জেনে ফেলছো, তাহলে তোমরা এবার যে কোনো কিছুর পুষ্প সংকেত বের করতে পারবা। সিরিয়ালটা মেনটেন করতে হবে ভাইয়া, কিন্তু 1 থেকে 10 পর্যন্ত সিরিয়াল করে দিচ্ছি। ওই সিরিয়াল অনুযায়ী তোমাকে যেতে হবে। 1 থেকে শুরু করে 10 পর্যন্ত এলোমেলোভাবে করতে পারবে না। আগে 1 নাম্বারটা ফুলফিল করতে হবে, তারপর 2 নাম্বার, 3 নাম্বার, এভাবে ফুলফিল করে যেতে হবে। যেহেতু এতটুকু বুঝছো, চলো আমরা আমাদের পুষ্প প্রতীক জানাটা শেষ, আমাদের পুষ্প সংকেত জানাটা শেষ। এখন আমরা এই পুষ্প প্রতীক যেটা আছে,
এই পুষ্প সংকেত জানাটা শেষ। তোমরা এখন পুষ্প সংকেত লিখতে পারবা, আমি করাবো অবশ্য, একটু ধৈর্য ধরো। পুষ্প সংকেত আমরা তোমাদেরকে যখন করাইতে যাব তখন তুমি নিজের থেকেই পারবা। এবার আসো পুষ্প প্রতীক কী। ওই যে প্রতীক আমি বলছি কি, ওই যে পুষ্প সংকেতটাকে আমরা যখন চিত্রের মাধ্যমে দেখাবো, চিত্রের মাধ্যমে যখন দেখাবো একটা ফুলের যখন বৃতিগুলো কিভাবে আছে, বৃতিগুলো কিভাবে সাজানো আছে একে একে দেখাবো, উপবৃত্তিগুলো কিভাবে সাজানো আছে একে একে দেখাবো, তারপর পাপড়িগুলো কিভাবে সাজানো আছে একে একে দেখাবো, পাপড়ির বিন্যাসগুলো কি একে একে দেখাবো, তারপর গর্ভাশয়গুলো কিভাবে আছে একে একে দেখাবো, গর্ভাশয়ের বিন্যাস, অমরা বিন্যাস দেখাবো। এই যে একে একে দেখাবো, এটাই হচ্ছে পুষ্প প্রতীক। তো মনে রাখবা পুষ্প প্রতীক লিখতে গেলে সবসময় এমনভাবে আঁকতে হবে যাতে তুমি ফুলের বাইরের থেকে ভিতরে ঢুকতেছ। কারণ আমি সবসময় বলছি তোমাকে আগে সবসময় ফুলের বাইরের অংশটা আগে করতে হবে, তারপর ফুলের ভিতরের অংশটা পরে। মানে সবসময় তোমাকে বাইরে থেকে ভিতরের দিকে যেতে হবে, একটা ফুলের বাইরে থেকে ভিতরে। এটা আমি একটু আগেই তো বলছিলাম যখন পুষ্প সংকেত, ফুলের বাইরের যে অংশগুলো আছে আগে সেগুলো লিখতে হবে বা সেগুলো আঁকতে হবে। একটা ফুলের বাইরে থেকে আমরা সবসময় ভিতরে প্রবেশ করব। তো আগে যেগুলো বাইরে আছে সেগুলো আগে লিখবো, ভিতরেগুলো কি লিখবো পরে লিখবো। সো পুষ্প প্রতীকগুলো যদি করতে হয়, বইয়ের যে ডেফিনেশন আছে সেই ডেফিনেশনটা তোমরা লিখে ফেলবা যদি পরীক্ষায় আসে, ডেফিনেশনটা আছে। আর এখানে একটা কথা আছে দেখবা ডেফিনেশনে, সেটা হচ্ছে মাতৃ অক্ষর। এটা কি মাতৃ অক্ষরটা কি? অনেকে এই পুষ্প প্রতীকে একটা শব্দ পাবে, এটা খুবই ইম্পর্টেন্ট, মাতৃ অক্ষর। ডেফিনেশনটা তোমরা খুলো না, বইটা খুলো না, খুলে দেখো মাতৃ অক্ষের কথা বলছে। এখন অনেকে এই মাতৃ অক্ষর বুঝে না। আমি বলি এই মাতৃ অক্ষরটা কি। মাতৃমণি মা, মাতৃ অক্ষ মানে হচ্ছে উদ্ভিদের যে অক্ষ হতে ফুল সৃষ্টি হয়, উদ্ভিদের যে অক্ষ হতে ফুলের সৃষ্টি, এটাই হচ্ছে মাতৃ অক্ষ। তো তোমরা অনেকেই মাতৃ অক্ষ শব্দটা পাবা কিন্তু বুঝো না। যেমন আমি তোমাকে একটা ফিগার এঁকে দেখাই, এই দেখো এটা হচ্ছে একটা অক্ষ, এটা হচ্ছে একটা অক্ষ। এখন এই অক্ষকে যদি মাতৃ অক্ষ বলতে চাও তাহলে এই অক্ষ থেকে একটা এভাবে ফুল তৈরি হইতে হবে, এই অক্ষ থেকে একটা কি তৈরি হইতে হবে, এভাবে ফুল তৈরি হইতে হবে। যেমন দেখো এখানে আমি একটা সুন্দর করে ফুল আঁকবো, আমি একটা সুন্দর করে ফুল আঁকবো, দেখো এটা ফুল। হ্যাঁ, এভাবে করে আমি একটা কি আঁকলাম, ফুল আঁকলাম। এই দেখো এভাবে আমি কি আঁকলাম, এভাবে ফুল আঁকলাম একটা, এটা হচ্ছে ফুল। এখন এই অক্ষ হতেই হয়তো ফুলটা সৃষ্টি হয়েছে, তাহলে এই অক্ষটাকে, এই অক্ষ হতেই তো ফুলের সৃষ্টি, এই অক্ষ হতেই তো ফুলের সৃষ্টি। তো এই অক্ষটাকে আমি বলবো মাতৃ অক্ষ। তাহলে একটা ফুলের যেই অক্ষ, এই অক্ষ হতেই তো কিন্তু ফুলেরটা সৃষ্টি হয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে ফুল। এখন দেখো তুমি যদি মাতৃ অক্ষের থেকে এই জায়গা থেকে যদি এই ফুলটাকে দেখো, এটা মাতৃ অক্ষ না? এই মাতৃ অক্ষ থেকে মানে এই জায়গা থেকে, এই মাতৃ অক্ষর থেকে যদি এই ফুলটাকে দেখো তাহলে এই ফুলের সবচেয়ে বাইরের অংশটা যেটা, সেটা তোমাকে আগে আঁকতে হবে। তাহলে এই যে মাতৃ অক্ষ, এই যে মাতৃ অক্ষ, এখান থেকে যদি এই যে মাতৃ অক্ষ থেকে যদি ফুলটাকে দেখো, আর ওই ফুলটাকে দেখার সময় একটা ফুলের সবচেয়ে বাইরের অংশ যেটা, সেটা আগে আঁকতে হবে। আমি তোমাকে বলছি না সবসময় বাইরে থেকে ভিতরে ঢুকতে হবে? তাহলে এই মাতৃ অক্ষের তুলনায় যখন তুমি এই ফুলটাকে দেখবা তখন ফুলের বাইরের অংশটা যেটা থাকবে সেটা সবসময় আগে আঁকতে হবে, তারপর ভিতরে, তারপর ভিতরে, তারপর ভিতরে। মানে তোমাকে সবসময় একটা ফুলের বাইরে থেকে ভিতরে যেতে হবে এই মাতৃ অক্ষের কম্পারিজনের তুলনায়। এই কথাটাই বয়ে লেখছে, এই কথাটাই আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, এই কথাটাই তোমাদেরকে আমি কী করছি, বোঝানোর চেষ্টা করছি। তো একটা ফুলের সবচেয়ে বাইরের যে অংশ সেটা হচ্ছে মঞ্জুরিপত্র। সব ফুলে যে মঞ্জুরিপত্র থাকবে এমন কোনো কথা নেই, যাদের নাই তাদের নেই, যাদের আছে তাদের আছে। মঞ্জুরিপত্র সবচেয়ে বাইরের অংশ, তারপর উপমঞ্জুরিপত্র। সিরিয়ালটা করে দিয়েছি একটু আগে পুষ্প সংকেতের, ওই সিরিয়ালে সবার আগে কাকে লিখছি, মঞ্জুরিপত্র না? তাহলে এই মঞ্জুরিপত্রটা সবার বাইরে, তারপর হচ্ছে উপমঞ্জুরিপত্র, তারপর হচ্ছে উপবৃত্তি, তারপর হচ্ছে বৃত্তি, তারপর হচ্ছে দল। সিরিয়ালটা মেনটেন করবা, ওই সিরিয়াল মেনটেন করলে তুমি পুষ্প সংকেতও আঁকতে পারবা, পুষ্প প্রতীকও আঁকতে পারবা। সবার বাইরে যেটা সেটা আগে করতে হবে। তাহলে চলো আমরা ধানের পুষ্প প্রতীক আঁকি। এটা খুবই ইম্পর্টেন্ট, দেখো ধানের পুষ্প প্রতীক খুবই ইম্পর্টেন্ট, ধানের পুষ্প প্রতীক। তোমরা সবাই কিন্তু মোটামুটি ধান সম্বন্ধে অনেক কিছুই জেনে ফেলছো যখন আমার আগের ক্লাসগুলো করছো। কি কি জেনে ফেলছো? যেমন আমি বলছিলাম ধানের যে পুষ্প
বিন্যাস সেটা কিন্তু স্পাইকলেট ধরনের। স্পাইকলেট যখন আমি তোমাদেরকে পড়াইছিলাম আমি বলছিলাম স্পাইকলেটে থাকে মঞ্জুরিপত্র আর একটা হচ্ছে উপমঞ্জুরিপত্র। মনে করে দেখো, একটি ছিল মঞ্জুরিপত্র যেটার নাম ছিল ল্যামা, আরেকটি হচ্ছে ল্যামার বিপরীতে একটা থাকে যেটাকে বলছিলাম প্যালিয়া। প্যালিয়া মানে উপমঞ্জুরিপত্র। তাহলে ধানের পুষ্পবতী যখন তুমি আঁকতে যাবা তাহলে আমরা জানি ধানের মঞ্জুরিপত্র আছে, উপমঞ্জুরিপত্র আছে। তাহলে তোমাকে আগে খেয়াল করতে হবে ধানের কি কি আছে। মঞ্জুরিপত্র আছে না, ল্যামা পড়েছি না, ল্যামাটা মঞ্জুরিপত্র। উপমঞ্জুরিপত্র আছে না, পেলিয়া, মনে পড়তেছে? এই দুইটা আছে। তাহলে আমরা এখানে আঁকতেছি, দেখো এই দেখো আমরা এখানে একটা কি আঁকতেছি, এই যে এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে ল্যামা। সবার বাইরেরটা আগে আঁকতে হবে, দেখছো? সবার বাইরেরটা আগে আঁকতে হবে, ল্যামা বা মঞ্জুরিপত্র। তাহলে মঞ্জুরিপত্র সবার বাইরেরটা না, 1 নম্বরে লিখে দিছি না পুষ্প সংকেতে, 1 নম্বরে সবার আগে কে? মঞ্জুরিপত্র। তাই মঞ্জুরিপত্র আগে আঁকতে হবে, তারপর কে? উপমঞ্জুরিপত্র। তাই এবার আঁকবা কি? উপমঞ্জুরিপত্র। এবার আঁকবা কি? উপমঞ্জুরিপত্র। এটা কি? তারপর আঁকবো কি? উপমঞ্জুরিপত্র। এটা হচ্ছে উপমঞ্জুরিপত্র। এটাকে কি বলে? প্যালিয়া। মনে করে দেখো, এগুলো আমি পড়াইছি, এগুলো আমি তোমাদেরকে পড়াইছি, ল্যামা, প্যালিয়া, এগুলো আমি তোমাদেরকে পড়াইছি। এই দুইটা আঁকা শেষ। তারপর ধানের ক্ষেত্রে তারপর দেখতে হবে উপবৃত্তি আছে কিনা। ধানে কিন্তু উপবৃত্তি নেই, কারণ নেক্সট সিরিয়ালে কিন্তু উপবৃত্তিটাই আসে, আঁকতে গেলে উপবৃত্তিটাই আসে। তোমরা দেখো সিরিয়ালটা আমি করে দিয়েছি না, দেখো সিরিয়ালে উপবৃত্তি না, তো এখন উপবৃত্তি তো নাই ধানের, তাহলে উপবৃত্তি বাদ। তারপর নেক্সট সিরিয়ালে ধানের কি থাকে? উপবৃত্তির পর বৃত্তি। মজার বিষয় হচ্ছে ধানের কিন্তু বৃত্তিও নেই, তাহলে বৃত্তিও বাদ। বৃত্তির পর হচ্ছে দল। মজার বিষয় হচ্ছে ধানের পাপড়িও নেই, ধানের ফুলের কি নেই? পাপড়ি নেই, তাহলে পাপড়িও বাদ। তারপর সিরিয়ালটা দেখো, তারপর সিরিয়াল হচ্ছে পুষ্পপুট আছে, ধানের পুষ্পপুট আছে। মনে করো দেখো, আমি তোমাদেরকে যখন ধানের ডায়াগ্রামেটিক স্পাইকলেটের চিত্র দেখাইছিলাম সেখানে আমি 2টা পুষ্পপুটের সদস্য দেখাইছিলাম, লডিকিউল পুষ্পপুট। কয়টা দেখাইছিলাম? 2টা। তাহলে পুষ্পপুটের সদস্য কয়টা? 2টা। এই দেখো, এরপর নেক্সট সিরিয়ালে হচ্ছে, এটা আমি একটু কালো করে লিখি, এই যে নেক্সট সিরিয়াল হচ্ছে এরকম, নেক্সট সিরিয়াল হচ্ছে পুষ্পপুট, এই যে 2টা। কয়টা? 2টা। পুষ্পপুটের সদস্য কয়টা? 2টা। তাহলে এগুলোকে কি বলে? লডিকিউল। সিরিয়াল অনুযায়ী করতেছি, যেগুলো আছে আর কি, বা পুষ্পপুট। কয়টা? মনে করে দেখো 2টা আঁকি দিছিলাম। তাহলে পুষ্পপুটের সদস্য কি বলা হয়? টেপাল। এটা একটা টেপাল, এটা একটা টেপাল। কয়টা টেপাল? 2টা টেপাল। দেখো এটা পুষ্পপুট না, পুষ্পপুটের সদস্য কয়টা? 2টা। একটা 2টা। তাহলে পুষ্পপুটের সদস্য কি বলা হয়? টেপাল। তাহলে টেপাল কয়টা? 2টা। আচ্ছা, তারপর পুষ্পপুটের পর দেখো তো কি আছে? পুংকেশর আছে। এখন মনে রাখবা, আমি তোমাদেরকে গত ক্লাসে যখন পোয়েসি গোত্র পড়াইছি, পোয়েসি গোত্রটা খুলো, তোমাদেরকে আমি পোয়েসি গোত্র পড়াইছি কিনা দেখো। পোয়েসি গোত্র যখন পড়াইছিলাম তখন ধানের যে পুংকেশর আছে, পুংকেশর ব্যাপারে আমি একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে ধানের পুংকেশর কয়টা বলছিলাম। দেখো গত ক্লাসটা খুলো, দেখো আমি কয়টা বলছিলাম? 6টা পুংকেশর বলছিলাম। তবে এই 6টা পুংকেশর কিন্তু কিভাবে থাকে বলছি? 3টা করে, 2 পাশে থাকে 3টা করে। যেমন এদিকে 3টা থাকে, এভাবে আমি দেখাইছিলাম, গত ক্লাসে দেখাইছিলাম এই জিনিসটা। এদিকে এভাবে 3টা থাকে, এদিকে এভাবে 3টা থাকে, তাহলে 3টা কটা? 6টা। তাহলে 6টা পুংকেশর কিন্তু এভাবে সার্কেলের মতো প্রতি পাশে 3টা করে থাকে। এই সার্কেল বলতে গেলে এটা, এই সার্কেলের এই পাশে 3টা, এই পাশে 3টা। তাহলে তোমাকে 6টা পুংকেশর 3টা করে দিতে হবে। তার মানে আমরা দিচ্ছি, দেখো পুংকেশর, এটা মনোযোগ দাও। এই দেখো পুংকেশর দিচ্ছি ভাইয়া, এই দেখো পুংকেশর দিচ্ছি 6টা। একটা দিলাম, 2টা দিলাম, 2টা পুংকেশর দিলাম, 3টা পুংকেশর দিলাম। এই পাশে 3টা, এই পাশে 3টা। তাহলে এই পাশেও কয়টা দাও?
তিনটা দাও, একটা দিলাম, দুইটা দিলাম পুংকেশর, তিনটা দিলাম। তাহলে পুংকেশর কয়টা বলো? পুংকেশর কয়টা? 6টা পুংকেশর এবং দুই পাশে তিনটা তিনটা করে থাকে। তাহলে বুঝতে পারলা তো পুংকেশর কয়টা? 3টা। পুংকেশরের পর যেটা সেটা হচ্ছে স্ত্রী কেশর। স্ত্রী কেশর খেয়াল করবা, স্ত্রী কেশর একটাই আঁকবো স্ত্রী কেশর। গত ক্লাসে পয়েসি গোত্রটা দেখো, পয়েসি গোত্রতে ভাইয়া বলছি স্ত্রী কেশর কয়টা? একটা। এটা পয়েসি গোত্রতে গত ক্লাসে বলছি, গত ক্লাসটা দেখো একটা। এবং বলছিলাম যে স্ত্রী কেশর যেটা, সেটার যে অমরা বিন্যাস সেটা হচ্ছে মূলীয় অমরা বিন্যাস। তোমাদেরকে জানো যে ভাইয়া মূলীয় অমরা বিন্যাসটা দেখাইছিলাম, ঠিক আছে? সো এখানে ভাইয়ারা একটু শর্টকাটে দেখাচ্ছি। এখানে যে গর্ভাশয়টা আছে, এই যে গর্ভাশয়টা দেখাচ্ছি, এই যে গর্ভাশয়, এবং গর্ভাশয়ের ভিতরে যে অমরাটা থাকে সেটা হচ্ছে কি মূলীয় মনে আছে তো? মূলীয় মানে হচ্ছে এরকম, এটার ভিতরে যে গর্ভাশয়টা থাকে এই যে এভাবে ডিম্বক আকারে থাকে, এভাবে ডিম্বক আকারে থাকে। এই দেখো, এই যে এখানে যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু মূলে থাকে। হ্যাঁ, খেয়াল করবা এই জিনিসটা কিন্তু এটা হচ্ছে অমরা, এটা হচ্ছে ডিম্ব। এই অমরাটা কোথায় দেখো? মূলে না? অমরাটা মূলে হলে এটাকে কি বলা হয়? মূলীয় অমরা বিন্যাস। খেয়াল করবা এই যে দেখো, এই যে মূলীয় অমরা বিন্যাস। তাহলে এটা হচ্ছে কি বলো? এটা হচ্ছে গর্ভাশয়। তাহলে এটাই হচ্ছে একটা ধানের পুষ্প প্রতীক, একদম সোজা, কোনো ব্যাপার না। ধানের পুষ্প প্রতীকের এই পাশে আছে মঞ্জুরিপত্র, ওই পাশে আছে উপমঞ্জুরিপত্র, তারপর 2টা পুষ্পবুট আছে, পুষ্পবুটের 2টা সদস্য আছে টেপাল, তারপর আছে পুংকেশর 3টা করে, এই পাশে 3টা, এই পাশে 3টা, টোটাল 6টা। তারপর মাঝখানে আছে গর্ভাশয়। এবং গত ক্লাসেই বলছি গর্ভাশয় যে অমরা বিন্যাসটা থাকে সেটা হচ্ছে মূলীয় অমরা বিন্যাস। তোমরা আমাকে একটু কমেন্টে বলো যে এটা পারবা কিনা। আর একটা হচ্ছে এখানে আরেকটা জিনিস আমি বলি নাই, সেটা হচ্ছে এই যে মাতৃঅক্ষ আছে, মাতৃঅক্ষ তোমাকে অবশ্যই দেখাইতে হবে। এবং মাতৃঅক্ষ দেখাবে এভাবে একটা ডট চিহ্ন দিয়ে। এটা না দিলে স্যারে মার্কস কাটিয়ে দিতে পারে। এটাকে কি বলে? মাতৃঅক্ষ। এটা অবশ্যই দেখাইতে হবে। এরকম একটা জাস্ট ডট চিহ্ন দেখাবা, এটার উপরে, সবার উপরে এরকম একটা ডট চিহ্ন দিবা। এটাই হচ্ছে মাতৃঅক্ষ, চিহ্নিত করে দিবে। এগুলো কি? এটা হচ্ছে এক পাশে করবা, এগুলো আমি আলাদাভাবে করছি, এগুলো চিহ্নিত করে দিবে এগুলো কি। যেমন এটা হচ্ছে মাতৃঅক্ষ। মাতৃঅক্ষ অবশ্যই তোমাকে দেখাইতে হবে। মাতৃঅক্ষ যদি তুমি ভুলে যদি এই ডটটা না দাও বা মাতৃঅক্ষ না দেখাও, স্যারে কিন্তু চাইলে পুরাটা কাটিয়ে দিবে। সো মাতৃঅক্ষ দেওয়াটা বেশি গুরুত্বপূর্ণ। এটা ছিল ধানেরটা। এবার আসো জবারটা। জবারটা একটু অন্যরকম, আর করতেও মজা জবারটা, কারণ জবারটা কিন্তু আরও সুন্দর দেখতে, ঠিক আছে? সো আমরা এখন কিন্তু জবারটা একটু দেখব। তোমরা চাইলে এখানে ধানের পুষ্প প্রতীক আঁকছো না, এখন চাইলে তুমি এখান থেকে ধানের পুষ্প সংকেত করতে পারো। চাইলে দেখো এখান থেকে একটু ধানের পুষ্প সংকেত করতে পারো, কারণ আমরা কিন্তু পুষ্প প্রতীক দেখলাম, আমরা চাইলে ধানের পুষ্প সংকেতটা করতে পারি। দেখি তোমরা পারবা কিনা আমাকে বলো তো। পুষ্প সংকেত আঁকতে হলে একটা সিরিয়াল করে দিছি না? পুষ্প সংকেত আঁকতে হলে একটা সিরিয়াল করে দিছি না? প্রথমে কি লাগবে? সিরিয়ালটা খুলো, 1 থেকে 10 পর্যন্ত যে সিরিয়ালটা খুলছি, এই সিরিয়ালটা খুলো। ধানের পুষ্প সংকেত আঁকতে একটা সিরিয়াল দিছি, সিরিয়ালটা খুলে এবার মিলাও। 1 নম্বরে হচ্ছে মঞ্জুরিপত্র। দেখো মঞ্জুরিপত্র আছে, তাহলে প্রথমে কি লিখবা? মঞ্জুরিপত্র। দেখছো? পুষ্প সংকেত আঁকতে হলে সিরিয়াল অনুযায়ী যেতে হবে। প্রথমে কি? মঞ্জুরিপত্র, তারপর কি? উপমঞ্জুরিপত্র। তাহলে লিখো মঞ্জুরিপত্র এবং উপমঞ্জুরিপত্র। তারপর সিরিয়ালটা দেখো, 3 নম্বর সিরিয়াল আছে ফুলটা কি এক প্রতিসম নাকি বহু প্রতিসম। তারপর 3 নম্বরে দেখো কি আছে, সিরিয়াল দেখো 1 থেকে 10 করে দিছি না, সিরিয়ালটা দেখো 3 নম্বরে কি আছে, ফুলটা কি এক প্রতিসম নাকি বহু প্রতিসম। মনে করে দেখো, আমি গত ক্লাসে তোমাদেরকে বলছি পয়েসিতে ধানের পুষ্প হচ্ছে 1 প্রতিসম। এটা তোমাকে মনে রাখতেই হবে, মুখস্থ করতে হবে। গত ক্লাসেই লিখে দিছি ধানের পুষ্প হচ্ছে 1 প্রতিসম। আর 1 প্রতিসম হলে আমি কীভাবে দেখাইতে বলছি? ক্রুশ চিহ্ন। এই যে ক্রুশ চিহ্ন দেখালাম 1 প্রতিসম। এইবার আসো নেক্সট সিরিয়ালে আছে ফুলটা কি স্ত্রী পুষ্প নাকি পুং পুষ্প নাকি উভলিঙ্গ। মনে করে দেখো
যেটা এখানে লিখে দিছি আমরা যে ফুলটা কি এক স্ত্রী পুষ্প নাকি পুং পুষ্প নাকি উবলিঙ্গ। মনে করে দেখো গত ক্লাসে লিখে দিছি ধানের ফুল হচ্ছে উবলিঙ্গ, তাহলে উবলিঙ্গ হলে সাইন কিরকম দেখছো। আমরা সিরিয়ালে যাচ্ছি, আমি যে 1 থেকে 10 যে সিরিয়ালটা দিছি সেটাতেই যাচ্ছি। তারপর নেক্সট সিরিয়ালে দেখো 5 নম্বরে আছে উপবৃত্তি। দেখো ভাই ধানের তো উপবৃত্তি নেই, তোমরা প্রতীকটা দেখো তো, এই প্রতীকে কি আমি উপবৃত্তি আঁকছি? এখানে দেখো এই প্রতীক দেখো, এই যে পুষ্প প্রতীকটা দেখো, এখানে দেখলেই বুঝবা। পুষ্প প্রতীকটা দেখে আমাকে বলো তো এখানে উপবৃত্তি আছে? উপবৃত্তি বাদ। আচ্ছা উপবৃত্তির পর ভাই কি বৃত্তি? পুষ্প প্রতীকটা দেখে বলো এটা হচ্ছে কি পুষ্প প্রতীক। পুষ্প প্রতীকটা দেখে বলো এখানে কি বৃত্তি আছে? আছে এখানে বৃত্তি নাই, তাহলে বৃত্তিও বাদ। তারপর দাও, তারপর পাপড়ি, পুষ্প প্রতীকটা দেখে বলো এখানে কি পাপড়ি আছে ধানের? পাপড়ি নেই, তাহলে পাপড়িও বাদ। ওকে পাপড়ির পর কি? তাহলে তারপর নেক্সট সিরিয়ালে কি পুষ্পপুট আছে। পুষ্পপুট আছে, এই যে লডিকিউল বা পুষ্পপুট। পুষ্পপুটের সদস্য কয়টা? 1টা 2টা। তাহলে পুষ্পপুটকে কি দিয়ে প্রকাশ করে? পু দিয়ে, পু পুষ্পপুট। আর মনে করে দেখো ভাইয়া, মনে করে দেখো পুষ্পপুটের সদস্য কয়টা? 2টা। যদি 2টা হয় তাহলে এভাবে আমরা কি লিখছিলাম? 2 লিখছিলাম, 2 2। মনে করে দেখো ওই যে একটু আগে লিখছিলাম এর নিচে এভাবে 5 লিখছিলাম, মানে বৃত্তির বৃত্তাংশ কয়টা ছিল? 5টাতে 5 লিখছিলাম। এখানে যে পুষ্পপুট আছে, পুষ্পপুট কয়টা? পুষ্পপুটের সদস্য কয়টা? 2টা। এখন মনে করে দেখো আমি যখন এভাবে এভাবে যখন বৃত্তির ক্ষেত্রে এভাবে লিখছিলাম, বৃত্তির 2টা এভাবে 2টা লিখছিলাম না বৃত্তি? একটা এভাবে 5 দোনোটাতে 5 5 ছিল, মনে করে দেখো এভাবে লিখছিলাম না? একটাতে এভাবে ফার্স্ট ব্র্যাকেট দিয়েছিলাম, আর একটাতে কিন্তু ফার্স্ট ব্র্যাকেট দিই নাই। মনে করে দেখো তো এই 5-এর ভিতরে ফার্স্ট ব্র্যাকেট কেন দিছি? কারণ এই 5টা বৃত্তাংশ যেগুলো আছে এগুলো যুক্ত ছিল, আর যুক্ত না থাকলে এরকম দিবা না। এখন তুমি আমাকে বলো এই 2টা পুষ্পপুটের সদস্য মানে 2টা ট্যাপাল যে আছে এগুলো কি যুক্ত না মুক্ত? তুমি নিজে দেখে বলো না, তোমাকে কি মুখস্থ করতে হবে? এই ফিগারটা দেখে বলো না। এই 2টা পুষ্পপুটের যে 2টা সদস্য আছে ট্যাপাল আছে এগুলো কি যুক্ত না মুক্ত? মুক্ত। মুক্ত হলে এভাবে দেখাবা, আর যুক্ত হলে এভাবে দেখাবা। যেহেতু মুক্ত তাহলে এভাবে দেখাবো না, ব্র্যাকেট দিব না, এভাবে দেখাবো। তাই 2-এর পাশে কোনো ব্র্যাকেট নেই, কারণ ব্র্যাকেট তখনই দিব যখন যুক্ত থাকতো, তাই এখানে কোনো ব্র্যাকেট দিব না। দেখো সব জিনিসগুলো এখানে অ্যাপ্লাই করতে পারতেছো। আচ্ছা এইবার আসো লাস্ট ওয়ান, সেটা হচ্ছে গর্ভাশয় বা স্ত্রীকেশর। স্ত্রীকেশরটা কি বলো তো? স্ত্রীকেশরটা হচ্ছে আমি এখানে লিখবা তোমরা, আমি এই দিক দিয়ে লিখতেছি যদি দেখা না যায় এই জন্য। এই যে লিখবা। গত ক্লাসে দেখো ভাইয়া বলছিলাম গর্ভপত্র বা স্ত্রীকেশর হচ্ছে একটা ধানের, তাহলে এখানে নিচে কয়টা লিখবা? 1 লিখবা। এখানে কেন ভাইয়া 1 লিখছো বলতে পারবা? কারণ স্ত্রীকেশর কয়টা? একটা হলে কি 1। এখন আসো গর্ভাশয় 3 ধরনের, অধিগর্ভ, অধগর্ভ, অর্ধ অধগর্ভ। এখন এই ধানের গর্ভাশয়টা কি সেটা আমি গত ক্লাসে বলে দিছি, এগুলো মাথায় রাখতে হবে, এগুলো মুখস্থ করতে হবে। ধানের গর্ভাশয় হচ্ছে অধিগর্ভ। তো অধিগর্ভ গর্ভাশয় মানে কি? যে গর্ভাশয়টার অবস্থান উপরে আর বাকি স্তবকগুলো হচ্ছে নিচে। যেহেতু বাকি স্তবকগুলো নিচে, তাই একটু আগেই বলছি নিচে দাগ, নিচে দাগ। অনেকের এই জিনিসগুলো মিস হয়ে যেতে পারে, মানে লিখছি কিন্তু নিচে দাগ দিলাম না, উপরে দাগ দিলাম না, মাঝখানে দাগ দিলাম না, মানে অধিগর্ভ কিনা অধগর্ভ কিনা অর্ধ অধগর্ভ কিনা এগুলো জানলাম না, তাই বুঝতে পারবে না। এই জন্য পরে গত ক্লাসে যখন পড়েছিলাম এই ইনফরমেশনগুলো ভাইয়া দিয়ে দিয়েছিলাম যে ধানের গর্ভাশয় হচ্ছে অধিগর্ভ। তাহলে যদি অধিগর্ভ হয় তুমি জানো, তাহলে নিচে দাগ দিতে হবে তোমাকে। নিচে কী করতে হবে? দাগ দিতে হবে। অধিগর্ভ হলে নিচে দাগ, অধগর্ভ হলে উপরে দাগ, এগুলো দিতে হবে। শেষ ধানের পুষ্প সংকেত, এই 2টা পরীক্ষায় আসবে। এটা ছিল ধানের, এটা ছিল কি ধানের। তোমরা আমাকে বলো ধানের পুষ্প প্রতীক বুঝছো কিনা আর ধানের পুষ্প সংকেত বুঝছো কিনা, একটু কমেন্টে আমাকে জানাও। ধানের পুষ্প প্রতীক আর পুষ্প সংকেত বুঝছো কিনা কমেন্টে জানাও। বুঝছি বলতেছো? বুঝছি ওকে।
ওকে, তাহলে যদি বুঝো নেক্সট ক্লাসে আমরা দুইটা এগুলো কিন্তু পরীক্ষায় আসবে। নেক্সট ক্লাসে আমরা জবার পুষ্প প্রতীক আর জবার পুষ্প সংকেতটা দেখব। নেক্সট ক্লাসে আমরা কি কি পড়বো, লাস্ট ক্লাসে চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। নেক্সট ক্লাসে কি কি পড়বো একটু লিখে ফেলো, এটা পরীক্ষায় আসবে, এগুলো পরীক্ষায় আসবে, যেগুলো লিখে দিচ্ছি। জবার পুষ্প প্রতীক, আজকে আমরা ধানেরটা পড়ে ফেলছি না, নেক্সট ক্লাসে জবারটা পড়বো। জবার পুষ্প প্রতীক, জবার পুষ্প সংকেত, এই দুইটা নেক্সট ক্লাসে শিখবো। একটু পরে আসবা, পরে আসলে জবার পুষ্প প্রতীক মানে ধানেরটা তোমরা শিখে ফেলছো না, তো ধানেরটার মতোই ধানের পুষ্প প্রতীক যেভাবে আঁকছি জবার পুষ্প প্রতীকও সেভাবে আঁকবো। তারপর ওই জবার পুষ্প প্রতীক দেখে দেখে জবার পুষ্প সংকেতও করে ফেলবো। ধানেরটা যেভাবে করছো জবারটা সেম কপি করব, ঠিক আছে? জবার পুষ্প প্রতীক আর পুষ্প খুবই ইম্পর্টেন্ট। এখানে ট্রিপল স্টার দাও, এই দুইটা বেশি ইম্পর্টেন্ট। নেক্সট ক্লাসে দেখব। তারপর আমরা দেখব কি পোয়েসি ও মালভেসি গোত্রের নেক্সট ক্লাসে যা যা পড়বো আর কি। পোয়েসি ও মালভেসি গোত্রের উদ্ভিদের নামগুলো মনে রাখার টেকনিক প্লাস এদের অর্থনৈতিক গুরুত্ব, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। এদের অর্থনৈতিক গুরুত্ব এটাও কিন্তু ইম্পর্টেন্ট। এই দুইটা টপিকে শুধু বাকি আছে, আর সব আমি পড়াই দিছি। এই দুইটা টপিকই বাকি আছে, আর সবই পড়াই দিছি। এবং এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পোয়েসি ও মালভেসি গোত্রের উদ্ভিদের নামগুলো মনে রাখা এবং তাদের অর্থনৈতিক গুরুত্বটা। এই দুইটা, এই প্রথমটা তো মারাত্মক ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে, ধানেরটাও আসবে। আর আমরা যে মালভেসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য পড়ে দিয়েছি এটাও মারাত্মক ইম্পর্টেন্ট। পোয়েসি গোত্রের যে শনাক্তকারী বৈশিষ্ট্য পড়েছি এটাও মারাত্মক ইম্পর্টেন্ট। এগুলো বেশি গুরুত্বপূর্ণ, এগুলো সৃজনশীল আসবে। তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাসে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, সে পর্যন্ত সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।